আমি শুরু করব আসলে আমার ছোটবেলা থেকে। আমি ঠিক যখন আমার জন্ম হলো, আমি মোটামুটি একলামশিয়ার বেবি ছিলাম। অপুষ্টিজনিত ভাবে যে বেবিটা হয় ওকে। সেটা হয়েছিলাম। তো ছোটবেলা থেকে অসুস্থতাটাই আমাকে ঘিরে ফেলেছিল সবচেয়ে বেশি। ওভাবেই বেড়ে ওঠা আমার। তো ছোটবেলা থেকে ফার্স্টে আমার 3বার টাইফয়েড হলো, 2বার নিউমোনিয়া হলো, এবং আমার মির্গি রোগেরও সমস্যা ছিল। কত নম্বর বেবি ছিলেন আপনি? আমি সেকেন্ড। সেকেন্ড। কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে। বাবা কি করত বাবা হচ্ছে ব্যবসা করতেন ওই সময়টাতে? হ্যাঁ, ওই সময়টাতে। আচ্ছা, ওকে। তারপর? তো ধীরে ধীরে এক সময় এরকম হলো, সেটা অনেকে ভাবতে লাগলো যে আমার মানসিক সমস্যা দেখা দিয়েছে, এবং আস্তে ধীরে এরকম হলো যে এটা কত বছর পরপর ঘটনা? এটা 5 থেকে 6 তখন 5 থেকে 6 বছরে মানে সবাই বুঝতে পারছিল যে মানসিক সমস্যা দেখা মানসিক দিয়েছে। সমস্যা, এবং বিভিন্ন রকম ডাক্তার দেখালো, তারাও ধরতে পারছিল না। তারপরে ওই বলে না জিন ভূতের যে একটা ব্যাপার, সেখানেও দেখানো হলো, হুজুর দেখানো হলো, তারা বলল যে আমাকে নাকি 2টা পরী ধরেছে, এরকম কিছু বলা হলো। এটা কি আপনি আপনার মেমোরি থেকে বলছেন নাকি বড় হয়ে আপনি না, শুনেছেন? আমার ফুল মেমোরি মনে আছে? ছিল। হ্যাঁ, আমার মনে ছিল। আমার আপনি কি বুঝতে পারতেন যে আপনি আর 10টা শিশুর চাইতে আলাদা? না, ব্যাপারটা এরকম ছিল, মানে যখন আমার সাথে ইনসিডেন্ট গুলো ঘটতো আমি তখন কিছু বলতে পারতাম না, বাট ইনসিডেন্টটা শেষ হলে পরে যে আমাকে ইনসিডেন্ট গুলো দেখতো তার কাছ থেকে আমি এই ব্যাপারগুলো জানতে পারতাম যে ওই সময়টা আমি এই কাজগুলো করেছি। আচ্ছা। এরকম হতো যে আমি হাঁটতেছি, হঠাৎ করে আমি দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়িয়ে মানে কোথায় তাকানো, কি করছি কোনো আমার খেয়াল নেই। এরকমও হয়েছে যে আমার সামনে একদম গাড়ি একদম ক্লোজ চলে আসছে, আমি বলতে পারি না, কিছুই বলতে পারি না। দেন ট্রাফিক পুলিশেরা আমাকে মুভ করছে যে ওখান থেকে না হয় অ্যাক্সিডেন্ট হতো। এরপরে অলমোস্ট 2-3 মিনিট পরে আমার হুঁশ আসতো, তখন আমি কিছু বলতে পারতাম না। আচ্ছা। আরেকবার এরকম হলো যে আমি চা খাচ্ছি, ওই মুহূর্তে আমি কই চলে গেছি আমি বলতে পারি না, চা পুরো আমার বডিতে পড়ে গেছে, গরম চা। ওকে। দেন আমার ফুপি বলল যে আমি চা খাচ্ছিলাম, এরপরে কি হলো কেউ বুঝতে পারছে না। আচ্ছা। ধীরে ধীরে এরকম অনেক প্রসেস করলো, কিন্তু কোনো কাজ হলো না। এক পর্যায়ে আমাদের যে পারিবারিক ডাক্তার, যিনি আমাকে ছোটবেলা থেকে ট্রিট করতেন, ওনার কাছে আবার যাওয়া হলো। তো উনি অনেক বেশি বইটই পড়াশোনা করে উনি জানতে পারলো সেটা হচ্ছে মৃগী রোগের লক্ষণ ছিল। এগুলো হচ্ছে মৃগী রোগের লক্ষণ? লক্ষণ ছিল। আচ্ছা। 2 বছরের আমার ওষুধের কোর্স দিল, এবং খুব হাই পাওয়ারেবল মেডিসিন যেটা ছিল, কন্টিনিউয়াসলি নেওয়ার পরে আমি ঠিক হলাম কমপ্লিটলি। আমি হচ্ছে 1 বছরে 3 মাস স্কুলে যেতে পারতাম। আমি যখন আবার 8-9 বছরে পড়লাম, জি। তখন নতুন সিমটমস দেখা দিল যে আমি হাঁটতে পারছি না, বা আমার পা হাত খুব ব্যথা করছে, প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, মুভ করতে পারছি না। আরো ট্রিটমেন্ট নেওয়া শুরু হলো। আমার যে ছোটবেলা ডাক্তার ছিল ওনাকে দেওয়ার কাজ হলো না, কারণ উনিও যথেষ্ট বয়স্ক হয়ে গিয়েছে। ডাক্তার চেঞ্জ করা হলো। এরপর আমার ধরা পড়লো সেটা হচ্ছে আর্থ্রাইটিস, ও হো। এবং এটা নাকি বংশগতভাবেই হয়ে থাকে। ডক্টররা বলল কারো 35 বছরের পরে ধরে, কারো ছোটবেলায় ধরে যায়। আচ্ছা। হাফলি ভাবে আমি প্যারালাইজ ছিলাম, আমি পুরো গুজো হয়ে গিয়েছি, হাঁটার কোনো সিস্টেম আমি জানতাম না। হসপিটালে 7 দিন থাকার পরে 8ম দিন থেকে আমি ধীরে ধীরে সোজা হতে শুরু করি, এরপর আমার হাঁটা হয়। এইভাবে চলতে লাগলো। আমি রেজাল্ট খারাপ করতে লাগলাম। এক পর্যায়ে এসে যখন আমার ডাক্তার দেখিয়ে ক্লাস 8-এর পরে ব্যাপারগুলো একটু ঠিকই আসলো, একটু ভালোর দিকে গেলাম, ওই সময় হচ্ছে আমার পেট ব্যথা শুরু হলো। যে কেন পেট ব্যথা করছে, পেট ব্যথা, গলা ব্যথা করছে। আমাকে অ্যান্ড্রোস্কোপি করা হলো। ওই এইজটাতে অ্যান্ড্রোস্কোপি করার বলে ধরা পড়লো আমার খাদ্যনালীতে পলিপ হয়েছে। পলিপটা কি? ছোট ছোট মাংসপিণ্ড, টিউমারের মতো, বাট ওইটা অনেক সময় বড় হয়, আবার অনেক সময় ছোট থাকে। আচ্ছা। অনেক সময় ক্ষতি করে, অনেক সময় করে না। Okay. বাট র্যান্ডমলি ট্রিটমেন্ট মেনটেন করে চললে প্রবলেম হবে না। ওইটা মেডিসিন চললো, আমি ম্যাট্রিক পরীক্ষা দিলাম, এসএসসি দিলাম। 3টা ডিজিজ, একটা হচ্ছে একলেমশিয়া, হ্যাঁ। তারপরে আপনার আরেকটা কি যেন আর্থ্রাইটিস, Arthritis, তারপরে হচ্ছে আপনার Polyp। পলিপ। হ্যাঁ। এটা কত বছর বয়সের মধ্যে? এইটা আমার ক্লাস 10-এ ওঠার পরে ধরা পড়লো যে আমি পলিপে আক্রান্ত। ওকে। তারপর? এরপরে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরেও তো আমি মানে সুস্থ হয়ে উঠতে পারলাম না। তো মা ভাবলো যে হয়তো ওইটার আবার ডিজিজ দেখা দিয়েছে, যেহেতু মেডিসিনের কোর্সটা শেষ। যে ডাক্তারই আমাকে কোর্সটা দিয়েছিল সেই ডাক্তারের কাছে যাওয়া হলো,
বাট এরপরে উনি আর কোনো রিজন পাচ্ছে না, উনি এগেন আবার বলল যে আমার মেন্টালি ভাবে আমি ডিপ্রেসড। মেন্টালি ডিপ্রেস হ্যাঁ। মেন্টালি ডিপ্রেস হওয়ার পেছনে কি কোনো কারণ ছিল ফ্যামিলিতে? না। তখন পর্যন্ত তেমন কোনো কারণ নেই। তখন পর্যন্ত যখন ছিল মানে যখন ছোট ছিলাম তখন হয়েছিল, তো তখন তো আমি কিছু বুঝতাম না। রাইট। আমার প্রবলেম বাড়তেই থাকলো, আমার কন্টিনিউয়াসলি পেট ব্যথা থামতো না, ইভেন আমার রক্ত শূন্যতা পড়ে গেল, মানে গাইনোলজিস্টকে সাজেস্ট করা হলো, সেখানে গেলাম। সেখানে এটা হচ্ছে 2011 শেষের দিকের ঘটনা। জি। সেখানে আমার ধরা পড়লো যে আমার ওভারিতে সিস্ট আছে, যেটা তখন রিয়ার, মানে তখন হচ্ছে 100 জনে একজন হয় এরকম ছিল ওই ব্যাপারটা, ওভারিয়ান সিস্ট বলা। ওভারি সিস্ট বা ওভারিয়ান সিস্ট বোঝেন না তাদের জন্য বিষয়টা একটু ডিফিকাল্ট হলে আমরা একটু বিষয়টা পরিষ্কার করতে চাই, কারণ ইটস রিয়েলি মেজারেবল। মানে একটা মেয়ের ওভারিতে সিস্ট হওয়া মানে এটা অনেক বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হলেও হতে পারে। আমার মনে হয় ওর ক্ষেত্রেও সেটা হয়েছে। কি ইম্প্যাক্টটা কি এটার ইম্প্যাক্ট এটাই যে ওই মোমেন্টে ডাক্তার কি বললো? ওই মোমেন্ট বলেছে এটা যে কখনো এটা রিকভার হবে না। ইভেন আমার যে সাইজটা সেটা হচ্ছে টিনি ওভারিয়ান সিস্ট, মানে যেটা এমন সাইজ আছে যেটা অপারেশন করা যাবে না, অপারেশন করলেও কোনো লাভ হবে না, এটা এগেন আবার হয়ে যাবে। ওকে। তো মেডিসিনের দ্বারা এটাকে দমিয়ে রাখা যাবে, মানে ধীরে ধীরে এটা কমবে, কোনো এফেক্ট করবে না। আর ইন দ্যাট কেস ফিউচারে আমি কখনো মাও হয়তো হতে পারবো না, এটা ডাক্তার ওই সময়টাতে বললো? ডিরেক্ট বলে দিয়েছে। ইভেন তখন আমি আর মা একসাথেই ছিলাম, আমার সামনেই বলা হয়েছে যে ট্রিটমেন্ট করি, দেন দেখা যাক। আমাকে ফার্স্টে মেডিসিন দিল যে 6 মাস এরকম কোর্স করে আসবে, আসার পরে আলট্রাসোনোগ্রাফি করতে দিত, করতাম। তো বলতো ছোট হয়েছে। এক একটা সিস্ট আমার ভ্যানিশ হতে অলমোস্ট 1 ইয়ার লেগে যায়, তারপরে আবার নতুন করে আবার হয় 6 মাস টোটালি সব অফ রেখে বলে যে 6 মাস পরে এসে চেক আপের জন্য, তখন আবার হয়ে যায়। আমি যতটুকু বুঝতে পারছি ছোটবেলা থেকে আপনি মানে এই ডিজিজগুলো গিফটেড বাই গড, এবং এগুলোতে কারোর কোনো হাত ছিল না, না। এবং প্রত্যেকটাই কোনোটার চেয়ে কম পাওয়ারফুল না। জি। আমি জানি না এই প্রশ্নটা করাটা উচিত হবে কিনা। বাবা মা বিরক্ত হতো না? ফ্যামিলির অন্যান্য মেম্বাররা বিরক্ত হতো না? হতো, মানে আমার জন্য অনেক বেশি প্রবলেম মাঝে মাঝে ফেস করতে হতো। ইভেন আমি যেটা অনেস্টলি বলবো, আমার মা হ্যান্ডেল করতো ব্যাপারগুলো, এবং সবচেয়ে বেশি আমার এফেক্ট পড়েছে আমার পড়াশোনাতে। আমি জানি না আমার ফিউচার কি হবে, আমি এর কোনো অ্যান্সার পাইনি এখনো। তো আমি একটু পিছনে যেতে চাই। জি। ক্লাস 7-এর ঘটনা হবে সেটা, যখন আমি আর্থারাইটিসে আক্রান্ত ছিলাম এবং আমি হসপিটালে ভর্তি ছিলাম, মানে ফুলি আমি সুস্থ হলাম। তার 2-1 দিন পরে আমার চাচার বিয়ে ছিল। তো বিয়ের 3 দিন পরে, ঠিক 3 দিন পরে আমার বাবা কোনো একটা কারণে ব্যবসার কাজে নড়াইল যেতে হবে, বলল যে আমাকে নিয়ে যাবে। তো আমি গেলাম। নড়াইলের অনেক ভিতরে, বাড়ি কার কে আমি কিছুই চিনি না। ইভেন তখনও আমাদের বাসা হচ্ছে আমার চাচার বিয়ের আমেজটা চলছে, ওর ভিতরে উনি হচ্ছে আমাকে নিয়ে চলে গেছে। কেন গেছে আমি জানি না, কারণ আমি ওই বয়সটা হয়নি যে আমি জিজ্ঞেস করব আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে বা কোথায় যাচ্ছি। 5 থেকে 6 দিনের মতো থাকা হয়েছিল ওখানে, যেখানে মানে একটা মহিলা ছিল যার বাসায় গেলাম, ওনার 2টা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে। ওর বাড়িতে আর কেউ নেই। ওই মুহূর্তে আমি আর বাবা ওই বাসায় গেলাম। ওনার যে স্বামী মহিলার, উনি হচ্ছে দেশের বাইরে থাকতো, অতটুকুই জাস্ট শোনা হয়েছিল। আপনি তখন কোন ক্লাসে পড়েন? ক্লাস ক্লাস 7-এ। 7। ওকে। তো ওখানে তখনও কারেন্ট ছিল না, এত অজপড়াগা যে রাতে কখনই কারেন্ট পাওয়া যায় না। ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো একটা রুমে আমি, ওই যে মহিলাটা ছিলেন আন্টি, উনি আর ওনার 2টা ছেলে মেয়ে এক বিছানায় ঘুমালাম। আমার বাবা ছিল অন্য রুমে। পরদিন সকালে ঠিক ভোরের দিকে 4:45 হবে এরকম, উঠে দেখলাম যে আমার পাশে ওই আন্টিটা নেই, রুমে বাবা নেই। হ্যাঁ, তো প্রায় 1.25 ঘন্টা হবে, 5:45-র দিকে দেখলাম দুজনে একসাথে কোথা থেকে যেন আসলো। বাসায় কি ওই মহিলা সম্পর্কে জানতো? মা জানতো এই বিষয়টা? কেউ জানতো না। কেউ কিছু জানতো না, কারণ জানতো যে উনি তো ব্যবসার জন্য যাচ্ছে। তো বাবা যে ব্যবসাটা করতো সেটা হচ্ছে কাঁচামালের আড়তে ব্যবসা করতো, তো আচ্ছা। ওটা তো ছেলেদেরই, ওকে। তো প্রশ্নই আসে না। ওকে।
ওই অতটুকু দেখার পরে ভোরে 8টার দিকে ওই মহিলাদের বাবার বাড়ি আমাদের নিয়ে যাওয়া হয়। ওই বাসায় 3 দিন, আমি 3 দিনের ভিতরে বাবাকে সারাদিনে হয়তো আমি একবারে রাতে দেখতে পেতাম, মানে সারাদিন আমি ওনাকে দেখতে পেতাম না। তো আপনার কোনো কোয়ারি ছিল না যে বাবা তুমি কোথায় যাচ্ছ, আমাকে কেন নিয়ে যাও না বা কেন নিয়ে আসলে? একটা মানে দাদার বয়সী লোক ছিল, দেখতাম যে ওনার সাথে বের হতো। এরপরে কই গেছে এটা তো আর আমি বলতে পারবো না, কারণ আমিও টোটালি ওই প্লেসগুলো চিনি না। তো আমি ওখানে থাকতাম, জাস্ট রাতে যখন খাবার সময় হতো দেখতাম বাবা আসছে, খেতাম এবং আমি আর বাবা ঘুমাতাম একসাথে। কিন্তু সকালে উঠার পরে ওনাকে আর মানে দেখতাম না। এভাবে প্রায় 3 দিন থাকলাম। 3য় দিন হলো এরকম যে ওই মহিলা আমার জন্য একটা ড্রেস নিয়ে আসলো। আচ্ছা, ওটা বানানোর জন্য টেইলারে নিয়ে যাওয়া হলো আমাকে। টেইলারের থেকে মাপ নিয়ে ওই দিনই বানানো হলো। তো আমি সারাদিন টেইলারের ওখানে বসা, বাট বাবাকে ওই দিন আমি সারাদিনেও দেখতে পাইনি। ইভেন মহিলা আমাকে টেইলারে বসায় রেখে উনি কই গেছে ওনাকেও আমি পাচ্ছি না। তো তখন আসার বাড়ির পরে আশেপাশে অন্য কোনো বাড়ি ছিল না? ছিল, মানে ডিস্টেন্স এরকম যে একা একা যেতেও ভয় লাগতো, আচ্ছা, এরকম এত অজপড়াকা। সেটা হচ্ছে নড়াইল লোহাগড়ারও আরো ভিতরে আচ্ছা। সেখানে। তো রাতে খাওয়া দাওয়ার পরে ওই ড্রেস পরলাম, পরদিন সকালে আমরা চলে আসলাম ঢাকাতে। তো সবাই জিজ্ঞেস করলো কি করলা, কি মজা করলাম। আমি বললাম যে আম্মু আমি তো ঘুরলাম, অনেক মজা করলাম। ইভেন তখন আমি বলি নাই, কারণ আমার ভিতরে ওরকম কোনো মানে কিছু জাগেই নেই যে আমি বলবো যে বাবাকেও দেখিনি, তারপরে আন্টিটাকেও দেখিনি। তো আমি বললাম যে আম্মু আমি তো কাউকে চিনলাম না, আর এরকম কয়েকটা লোককে দেখলাম, বাট জায়গাটা সুন্দর ছিল। 3 মাস পরে আমাদের বাসায় সেই আন্টিটা আসলো যাদের বাসায় আমি গেলাম। ওকে। উনি ওনার স্বামী এবং 2 ছেলে মেয়ে সহ আসলো। প্রায় 7 দিন হয়ে যাচ্ছে, মানে ওনারা আমাদের বাসা থেকে যাচ্ছে না। বললো যে ট্রিটমেন্টের জন্য আসছে। ট্রিটমেন্টের জন্য ওনাকে 2nd ডে থেকে আসার পরে 2nd ডে থেকে ধানমন্ডি নিয়ে যাওয়া হচ্ছে। তার চেয়ে মজার বিষয় হচ্ছে আমার মা যাচ্ছে না। উনি একটা মেয়ে, সাথে তো যাওয়ার কথা আমার মারই, আমার মা যাচ্ছে না। ওনার স্বামী ঢাকা আসার পরে বললো যে উত্তরা এই সাইডে গেছে, মানে কোনো একটা কারণে, সেটা হয়তো ওনার বাইরে যাওয়ার কারণে এই আবার যাবে সেই ব্যাপারে কিছু করার জন্য। হ্যাঁ আচ্ছা। গিয়েছে। আমার মানে আমার বাবা সেই আন্টিটার সাথে ডাক্তারের কাছে যেত, ওকে। আর ওনার 2 ছেলে মেয়ে আমাদের বাসায় রেখে যেত। প্রায় বিকালে মানে বাকি সব মেম্বাররা কি বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছিল, লাইক আপনার মা, হ্যাঁ মানে ওনার হাজবেন্ড? ব্যাপারটা এরকম। আসার পরে এতটুকু জানতে পারলাম যে উনি নাকি মানে ওনার যে হাজবেন্ড আমার বাবার কাছ থেকে টাকা পেত কিছু। আচ্ছা, মানে ভদ্রমহিলার হাজবেন্ড? হ্যাঁ টাকা পেত। তো সেই থ্রুতে আসা, সেজন্য আসছি ট্রিটমেন্টের জন্য। প্রায় বিকেলে 4টার দিকে বের হতো, বাসায় ফিরতে ফিরতে 10:30 বাসায় ফিরতো। তখন এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন ছিল না আসলে, যে তখন আমরা এভাবে আবদ্ধ ছিলাম কারণ উনি আমাদের কাছে যেহেতু টাকা পায় তো আমাদের মানতে হবে, ব্যাপারটা এরকম ছিল। আমার মা জিজ্ঞেস করলো যে টাকা কি দেওয়া হয়ে গেছে, এরকম কিছু বল যে আরে কিসের, এগুলো তো কোনো ব্যাপারই না। আমার বাবা বললো যে এগুলো তো দেওয়া হয়েছে, ওনারা আসছে বেড়াইতে, কারণ হচ্ছে উনি বাহির থেকে আসছে তো সেজন্য বেড়াইতে আসছে। তা আমার মাও খুব সিম্পলি ভাবে ব্যাপারটা নিল, কোনো প্রবলেম নাই। তো তখন উনি আস্তে আস্তে শুনলাম যে ডে বাই ডে উনি ওনার কারো কাছ থেকে টাকা ধার নিছে, অন্য আরো কারোর কাছ থেকে টাকা ধার নিছে, এরকম মানে শোনা যাচ্ছে। কি সেটা? সেটা হচ্ছে শ্যামবাজার, আপনার শ্যামবাজারের, হ্যাঁ ধার নিচ্ছে শ্যামবাজারের বিভিন্ন লোক, এক এক সময় এক একজন আসছে। তো আমার মা বিলিভ করলো না প্রথমে যে ব্যাপারটা এটা আসলে হয় কি করে, কারণ সে মানে কি বাসায় আসতেছে হ্যাঁ আপনাদের? বাসায় আসা শুরু করছে ওই সময়? ওই সময়টা। তো বিলিভ করতেছে না, বিলিভ না করে আমার বাবাকে অনেক জিজ্ঞেস করা হলো, বাট সে কখনো বলে না। সে বলে যে আরে না এগুলো তো কিছুই না, ওনারটা দেওয়া হয়ে গেছে, ওনারটা দেওয়া হয়ে গেছে, এরকম বলতো। ইভেন যখন ট্রিটমেন্ট মানে আমার ট্রিটমেন্টের সময় আসতো, দেখা যেত ম্যাক্সিমাম সময় হচ্ছে উনি ট্রিটমেন্টে যে টাকাটা সেটা দিতে পারছে না বা দিত না। তো সেটা এনিহাও আমার মা ম্যানেজ করতো, ওনার গহনা ছিল বা ওনার জমানো কিছু অ্যামাউন্ট নিয়ে যখন বলতো যে আমার ট্রিটমেন্ট, চলে যেতাম। ক্লাস 8-এ উঠলাম,
তখন আমার মা ধরা পড়লো যে তার পিত্তথলিতে পাথর হয়েছে। তো সিমটমস গুলো হচ্ছে এরকম যে জ্বর আসতো আর খুব পেটে ব্যথা করতো। জি। তো আমার বাবাকে সবসময় বলো তো যে আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাও, আমি এত অসুস্থ। আমার বাবা টানা 15 দিন আমার মাকে শুধু নাপা ট্যাবলেট খাওয়ালো। সে কখনো ডাক্তারের কনসালটেন্ট কোনো কিছু হলো না। এটা কি মানে তার আর্থিক সমস্যার জন্য নাকি তার সামর্থ্য ছিল কিন্তু সে করেনি? সে করেনি। ওকে। একদিন আমার মা কিছু টাকা ম্যানেজ করলো, নিজেই ডাক্তারের কাছে গেল। যাওয়ার পরে সেখানে ট্রিটমেন্ট শুরু হচ্ছে। তো বিভিন্ন রকমের টেস্ট দিল। আমার মার যে খালাতো ভাই, জি। ওনার কাছ থেকেও কিছু টাকা ধার নিয়েছিল ট্রিটমেন্টের জন্য। পরে রিপোর্ট আসলো 1 সপ্তাহ পরে যে আমার আম্মুর গল ব্লাডারে পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর। বললো যে ইমিডিয়েট অপারেশন করতে হবে। আর একটু বলবো, আমার যে বড় বোন হয়তো আমার থেকে 5 বছরের বড় হবে, উনি বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করেছিল। ওকে। তো আমার মার সাপোর্ট তখন ওই মুহূর্তে শুধু আমার বড় বোনই ছিল, কারণ আমি যেহেতু ছোট, তো আমার দিক থেকে তো কিছু করা সম্ভব হয়নি। আমার বড় বোন আমার মাকে নিয়ে ডাক্তারে দৌড়াদৌড়ি শুরু করলো। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট করতে হবে। এবং ওই মুহূর্তে আমার মার ডায়াবেটিক্সও ধরা পড়লো, পিত্তথলিতে পাথর প্লাস ডায়াবেটিক্স। তো প্রায় বললো যে ডাক্তার তখন আপনার পলিপটা ধরা পড়েনি? না। আচ্ছা। তো তখন আমার মা মানে 3 মাস সময় নিল যে কারণ অপারেশনটা করতে ডায়াবেটিক্স হসপিটালে প্রায় 60,000-এর মতো কস্ট পড়বে। তো সেটা গুছিয়ে তারপর যেতে হবে। সময় নিল, টাকা গুছালো বলতে গহনা বন্ধক রাখছে, আরো কিছু ধার করেছে। তারপর আমাকে একা বাসায় রেখে আমার মা মানে মা আর বোন হসপিটালে গিয়েছে, ডায়াবেটিক্স হসপিটালে। সেখানে ভর্তি হয়েছে। আমার বাবা তখনও জানে না। সে তখনও এটা বলেনি যে কিছু অ্যামাউন্ট আমার দেওয়া উচিত বা অ্যাটলিস্ট তাকে হেল্প করা উচিত, যে হেল্প করা উচিত, মেন্টালি সাপোর্ট করা উচিত। সে আমার মাকে বলে যে হবে না, সারাদিন চা খেলে এগুলাই হবে। না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে রিয়া, সেটা হচ্ছে মার সঙ্গে বাবার সম্পর্কটা কেমন ছিল? হঠাৎ করে কি খুব পরিবর্তন চোখে পড়লো নাকি সম্পর্ক না, সবসময় এরকম আমার ছিল? মা মানে খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল ওনার সাথে, তো তখন তো কিছুই বলতো না বাবাকে, মানে মুখের উপরে কোনো কথা না। এবং ওনাদের মানে রিলেশনটা এরকম স্মুথলি যাচ্ছিল যে কোনো ধরা বাঁধা না। আমার বাবা যখনই হেল্প চাচ্ছে, সে যতটুকু পারছে বিশেষ করে ফাইন্যান্সিয়ালি ভাবে হেল্প করেই গেছে সবসময়। মানে র্যান্ডমলি গহনা দিয়ে হোক বা নিজের জমানো ইনভেস্টমেন্ট হোক, যেভাবে হোক। এবং মানুষকেও একটা সময় মানে আমার মাই হ্যান্ডেল করছে। ওই যে আমি বললাম যে আরব থেকে বিভিন্ন লোক আসা শুরু করলো, তখনও আমার মা হ্যান্ডেল করতো সেই এই ব্যাপারগুলো। পয়সাগুলো উনি পেতো কোথায়? আপনার মা পেতো কোথায়? আমার মা পেতো হচ্ছে মূলত যে নাস্তার যে টাকা দিত, আমার মা সেগুলো না খেয়ে জমাতো। আমার মা জমাতো আর ঘরে যতটুকু পারতো রান্না করতো। আর বাবার বাড়ি মানে আমার নানার বাড়ি থেকে যা অ্যামাউন্ট দিত সেগুলো সব জমাতো। আচ্ছা। ওভাবে চলতো। আর জমালে হচ্ছে একটা ছোট করে গহনা বানাতো, যখন অ্যামাউন্ট হতো গহনা বানাতো। ওটা আম্মুর শখ ছিল গহনার। এমন হয় যে আম্মুর 28 ভরির উপরে গহনা ছিল। আমার মাকে সে এই কথাটা বললো যে চা খাওয়ার কারণে নাকি আমার মা এরকম অসুস্থ হয়েছে, ইভেন তার পিত্তথলিতে পাথর হয়েছে। আর তো আমার বোন যখন আমার মাকে নিয়ে হসপিটালে যাচ্ছে ভর্তি করানোর জন্য, আমার বাবা একটাবারও জিজ্ঞেস করলো না তোমরা কি আজকে ভর্তি হতে যাচ্ছ বা অপারেশনটা কবে। আমাকে একা বাসায় তালা মেরে যেত, আমি বাসার ভিতরে থাকতাম। ইভেন ওই 2 মাস আমার টোটালি স্কুল যাওয়া টোটালি অফ ছিল। মা অসুস্থ হওয়ার পর থেকে আমি স্কুল এবং বাসার যে টিউশন কিছুই করিনি। কি করতেন আপনি 2 মাস বাসার মধ্যে? এটা তো খুবই বোরিং হওয়ার কথা। 2 মাস বলতে আমার মাকে রেখে, মানে আমার মাকে ভর্তি করানো হলো যখন ডায়াবেটিক্স হসপিটালে, আমার বোন আসতো, একটা সময় আসতো শুধু, এসে কিছু রান্না করতো, খাবার নিয়ে আবার চলে যেত। ওই সময়টাতে আপনার বড় বোন কি করতো? আমার বড় বোন ওই সময়টা স্টাডি করতো, অনার্সে কেবলমাত্র সে ভর্তি হবে হয়নি। আচ্ছা সে কেবল ইন্টার কমপ্লিট করেছে, তার রেজাল্ট আউট হয়নি। আচ্ছা। এমনিতে সে পড়াশোনা করেছে কোথায়?
সে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এবং উনি যিনি রিয়া আজকে এখানে তার জীবন গল্প বলছেন, তিনি নাম করা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে আছেন, রাইট? ওকে, বলেন তারপর। তো তখন আমার বোন আসতো জাস্ট আমার জন্য রান্না করতে এবং নিজের আর আম্মুর খাওয়ার রান্নাগুলো করে নিয়ে যেত ওই সময়টা। আর আমার বাবা দেখতাম যে সে খুব ভোরে চলে যেত, অ্যাজ ইউজুয়াল যেটা হয় যারা বিজনেস করে, খুব ভোরে চলে যায় এবং খুব রাতে আসে, জি, এরকম বিষয় ছিল। তো যেদিন আম্মুর অপারেশন হবে, মানে অ্যাডমিটের 2 দিন পরে আম্মুর অপারেশন হবে, আচ্ছা, কেউ জানতো না, না আমার নানু বাসার ফ্যামিলি, না আমার দাদু বাসার ফ্যামিলি। আপনি জানতেন? শুধু আমি জানতাম, আমার বোন, আমার বাবা জানত। আচ্ছা, হ্যাঁ, তো যখন যেদিন অপারেশন হবে সেদিন শুধু আপু আসছে খুব ভোরে, এসে জাস্ট কিছু কাপড় নিল আর আমাকে একটু বাইরে থেকে খাবার কিনে দিয়ে চলে গেছে। বললো যে আজকে আম্মুর অপারেশন। ফোন ছিল শুধু দুটাই, আমার মার কাছে থাকতো আর আপুর কাছে থাকতো। তো আম্মুরটা বাসায় রেখে গেছে যে ইন দ্যাট কেস যদি কোনো প্রবলেম হয় আমি যাতে একটা মিসড কল দিতে পারি অ্যাটলিস্ট, ওকে। সেটার জন্য। আর আপুর কাছে ছিল। ক্লাস 8-এ পড়তেন ওই সময়টা? জি। তখন আমার কি বলে গেল, তো আমি বললাম যে আপু আমাকে নিয়ে যাও। তো বললো যে অপারেশন হোক তারপর তোমাকে নিয়ে যাব। তো আপু চলে গেল। তখন হয়তো দুপুর 1টা নাগাদ বা 2টা নাগাদ হবে, আমার বাবা আসলো। তা আসার পরে আমি বলতেছি আজকে তো আম্মুর অপারেশন, চলো আমাকে নিয়ে চলো। তো বললো যাবো যাবো, অপারেশন হয়ে নাকি এরপর যাব। অপারেশন হওয়ার পরে আপু আমাকে ফোন দিল যে অপারেশন হয়ে গিয়েছে। আমার বাবা আমাকে হসপিটালে, ডায়াবেটিক্স হসপিটালে নিয়ে গেল। বাট দ্য ফ্যাক্ট ইজ, হসপিটালে যখন পৌঁছালাম কোনো একটা কিছু, কোনো গেস্ট, চিফ গেস্ট আসছিল, যার কারণে ওদিন প্রবেশ নিষেধ করে দিয়েছে, বাইরে থেকে কোনো প্রবেশ হবে না। ওকে। আনফর্চুনেটলি আমি আম্মুকে দেখতে পেলাম না অপারেশনের পরেও। ওদিন ফেরত আসলাম। পরদিন সকালে আমার ছোট ফুপু যিনি, তিনি আমাদের বাসায় আসলেন। কেন? কারণ হচ্ছে আমি বাসায় একা, সেজন্য এসেছেন। ওকে, ওকে, ওকে। আমারও কিছুটা হাসি চলে এসছে, মাফ করবেন। ঠিক আছে, হ্যাঁ। তো আসলেন পরে, এখন আমি তো ওনাকে মানে ভিতরে আনার কোনো সিস্টেম পাচ্ছি না। তালা দেওয়া বাইরে থেকে? হ্যাঁ। তো উনি ওখানেই অপেক্ষা করলো। আমার বাবা আসার পরে খুললো, উনি আসছে। মানে এনিহাও আমার মা জোরাজুরি করে ডিসচার্জ নিয়ে আসছে শুধু আমার জন্যে। এতদিন দেখেনি মেয়েটা? এতদিন দেখিনি, আর বাসায় তো কেউ নেই। প্লাস হচ্ছে আমার তখন 9-এ উঠবো, একটা এক্সট্রা প্রেশার, পড়াশোনা করছি না। আমার মা বললো যে বাসায় আমার ছোট বাচ্চা রাখা, ডক্টরকে এইভাবে বললো যে আমার ছোট বাচ্চা রাখা, এনিহাও আমাকে যেতে দিতেই হবে। তো ডক্টর খুব জোরাজোরি করার পরে ডিসচার্জ তো দিল। তো উনি বলছে যে আপনার কোনো কিছু করা যাবে না, আনটিল 2 মাস অ্যাটলিস্ট কিচ্ছু করা যাবে না। অলরেডি 15 দিন কাভার হয়ে গেছে। তো মা আসছে, আসার পরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওনার ব্লিডিং আবার শুরু হয়ে গিয়েছে। ওহো। আমার বোন সাথে তখন মাথায় হচ্ছে রেজাল্টের প্রেশার ছিল। তার রেজাল্ট পাবলিশড হলো, সে এরপর বিভিন্ন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিবে। ও আমার মা মোটামুটি 7 দিন পরে গোসল করলো। গোসল করার পরে আবার ব্লিডিং শুরু হলো, ওকে, র্যান্ডমলি। এরপর মানে খুব কষ্ট করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো যে এরকম কেন বারবার হচ্ছে। জানা হলো যে ইনফেকশন হয়ে গিয়েছে। ওহো। দেন সেটার আবার ট্রিটমেন্ট চললো। বাট আমার মা কন্ডিশন আগেই দিয়ে রাখছে যে আমাকে হসপিটালে কোনো মতে অ্যাডমিট রাখা যাবে না, কারণ আমার ছোট বাচ্চা বাসায়, সে একা। এবং তার পরীক্ষা? হ্যাঁ। আমার মা এইভাবে ট্রিটমেন্ট নিতে থাকলো যে এসে আমার বোন ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং শুরু করলো। আর আমার মা বাসায় আসার 3 দিন পরে আমার সে ছোট ফুপুও চলে গেল। আচ্ছা। তো মোটামুটি ভাবে তখন আমার স্যারও ছিল না, আমাকে যে পড়াবে তিনিও চলে গেলেন। আর আমার বাবা যদি মানে ওনার ইচ্ছে হতো তাহলে 12টা-1টার দিকে হয়তো বাজার নিয়ে আসতো, নতুবা 2-3 দিন পরে একদিন বাজার নিয়ে আসতো, এরকম একটা বিষয় ছিল। সে সকালে বের হতো, কে কি নাস্তা করলো, কি করবে, কিভাবে ঘরটা চলবে, সেগুলো তার কোনো খেয়াল ছিল না। ইভেন ফোন দিলে সে বলতো আমি ব্যস্ত আছি, পরে ফোন দিই, এটা বলতো। আপনার বাবা? হ্যাঁ, এটা বলতো। কোথায় থাকতো এই সময়টাতে?
উনি তো বলতো বাড়িতেই আড়তে থাকতো? আড়তে আরতি থাকতো রাতের বেলা? না, রাতে আসতো 12টা 12:30টায় আসতো। জি। তো আমাদের নিচের গেট আবার লক করা থাকতো, অত রাতে ওনাকে যেয়ে আনতে হতো। ওকে। এর মাঝে আমি আমার বোনের পার্টটা একটু বলি। আমার বোনের অ্যাডমিশন টেস্ট হলো, সে কোথাও চান্স পেল না। ঢাকা ভার্সিটির সব ইউনিটে এক্সাম দিল, চান্স হলো না বিধায় আমার বাবা ঘরের বাজার টোটালি বন্ধ করে দিল। বিরতি নিব এখানে একটা, এবং আমরা বুঝতেই পারছি যে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনের মধ্য দিয়ে একটা শিশু বড় হচ্ছে, শিশু বা কৈশোর জীবন। বিশেষ করে আমাদের সোসাইটিতে একটা জিনিস কিন্তু খুবই চোখে পড়ার মতো, যেটা হচ্ছে যে একই পরিবারে যদি একটা ছেলে এবং একটা মেয়ে বড় হয়, খুব স্বাভাবিকভাবেই আমাদের সমাজের চিরাচরিত নিয়মে ছেলেটার প্রতি যে পরিমাণ কনসেন্ট্রেশন দেয়া হয়, মেয়েটার প্রতি দেয়া হয় না। কিন্তু এই পরিবারটা একটু ডিফারেন্ট ছিল। এই পরিবারে যতটুকু বুঝতে পারি যে দুজনই হচ্ছে মেয়ে, ওরা দু বোন। বড় বোন একভাবে বড় হচ্ছে, এবং ছোট বোনের ক্ষেত্রে কিছু শারীরিক প্রতিবন্ধকতা এবং বড় ধরনের প্রতিবন্ধকতা। সেখানে ফ্যামিলি সাপোর্টের জন্য বাবা মায়ের যে ধরনের ভূমিকা, সেই জায়গাটিতে এক ধরনের ঔদাসীন্য, এবং ও কিছু ডিফিকাল্টিস ফেস করছে। গল্পটা আসলে এখানে না, গল্পটা আর একটু সামনে এগোনোর পর, কারণ আমি কিছুটা জানি। আমার কাছে যেটা মনে হচ্ছে, গল্পের অন্যতম জায়গাটা হচ্ছে যে এই ছেলেটি ওর সঙ্গে স্টুডিওতে এসেছে এবং ও স্ট্যান্ড বাই আছে, যখন ওর পার্টি আসবে ও শেয়ার করবে যে ওর সাথে ওর ঘটনাটা আসলে হলো না বিধায় ঘরের বাজার টোটালি বন্ধ। 7 দিন সে কোনো বাজার করেনি। ওকে। তো আমার বোন জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেল, সেখানে রাষ্ট্রবিজ্ঞান পেল। 20,000 টাকা লাগবে বিধায় তাকে ভর্তি করানো হলো না, করায়নি আমার বাবা ভর্তি। ওকে। 7 দিন পরে 20,000 টাকার সামর্থ্য কি তার ছিল? ছিল, সে বলেছে তোমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে তোমার চান্স পেতে হবে, আমি কেন টাকা দিব। আচ্ছা। তো 7 দিন পরে আরেকটা এক্সাম ছিল ঢাকা ইউনিভার্সিটির বিএড এর ডিপার্টমেন্টটা ছিল, আইইআর। সেটার রেজাল্ট দিল। আমার মা তখন আমাদের সবাইকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেল, আমার বোনকে নিয়ে। দেখলাম আমার বোন সেখানে অ্যালাউ হয়েছে। সে অ্যালাউ হওয়ার পরেও সে টাকাটাও দেয়নি ভর্তির, ওকে। সেটাও আমার মা দিল, আমার বোন ভর্তি হলো। তো এগুলো নিয়ে কি আপনার ফ্যামিলিতে আপনার বাবার সঙ্গে কোনো দ্বন্দ্ব কি চোখে পড়তো? মার সঙ্গে বাবার ঝগড়া করছে? না, ঝগড়া বলতে কি, মা বলতো প্রতিনিয়ত, চাইতো যে এই জিনিসটা আমার 1 সপ্তাহ পরে দরকার, যতটুকু অ্যালার্ট করে তাকে করতো। একটা জিনিস তার ভিতরে এরকম ছিল, সে বলতো যে হ্যাঁ আমি দিব দিব দিব, বাট যখন সময় আসতো ইনস্ট্যান্ট তখন বলতো যে আসলে আমি পারিনি বা পারছি না। এগুলো নিয়ে কোনো ঝামেলা হতো না ফ্যামিলিতে? ঝগড়াঝাটি হতো না? হতো। আমার মা খুব রাগারাগি করতো এই জন্য যে কেন এখন বলা হলো, আমাকে 1 সপ্তাহ আগে যদি বলা হতো আমারটা তো হ্যারাসমেন্টটা হতো না, এই জিনিসটা নিয়ে হতো। ওকে। তো তারপরে আমি 9-এ উঠলাম, আমার বোন ভর্তি হলো ভার্সিটিতে। আমার বাবার বিষয়টা এরকম হলো যে আস্তে আস্তে খেয়াল যে ব্যাপারটা সেটা আসে না, মানে উনি রেগুলারলি খেয়াল নেওয়ার একটা ব্যাপার, আমরা কি হ্যাঁ এরকম একটা ব্যাপার। এক পর্যায়ে উনি বলল আসলে আমার তো বিজনেস, আমি অনেক লস খেয়ে গেছি, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ওকে। এই জন্য আমার মা যতটুকু পারলো ওনাকে, আমার নানার বাড়ির যে সম্পত্তি পেয়েছিল প্রায় 70% ওনাকে দিয়ে দিয়েছে, যে উনি ঋণটা ধার দেনা শোধ করে উনি উপরে উঠুক। তখন আমার মা খুব যুদ্ধ করে এগেন আমার যে ভর্তির 9,000 টাকা লাগছে টোটাল, সেটা আমার মা দিল। এবং ভর্তির দিন আমার বাবা গায়েব, তাকে সারাদিন ফোনেও পাওয়া যায়নি, সে বন্ধ ফোন তার। ওকে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল অবস্থাটা খুব বেশি ডাউনে চলে আসছে, খুব বেশি ডাউনে। আমার বোন তখন একটা টিউশনি শুরু করলো, আর হচ্ছে একটা স্বনামধন্য কোচিং করাতো, তাও দুবেলা। সে তার ক্লাস মেনটেন করতো ঢাকা ইউনিভার্সিটির, প্লাস একটা স্টুডেন্ট পড়াতো, আর হচ্ছে কোচিং করাতো। তো আপনি তখন কোন ক্লাসে? আমি তখন এসএসসি কমপ্লিট করে কলেজে ভর্তি হয়েছি কেবল ফার্স্ট ইয়ারে। আমি যখন তার সেকেন্ড মানে ওই ইয়ারে, সময়টাতে আপনার ওই পলিশটাও ধরা পড়েছে? হ্যাঁ, ওকে। তো আমার ওই ট্রিটমেন্টও চলছে, এই ট্রিটমেন্টগুলো আমার মা চালাচ্ছে। আমার বোন কষ্ট পেয়ে, আমার বোন আর চুপ থাকতে পারেনি। আমার বোনও মানে বাবাকে অনেক কথা বলতে লাগলো যে তুমি কেন এমন করতেছো, কি প্রবলেম, আমাদের সাথে শেয়ার করো, বসি। সে শেয়ার করলো না। ইভেন আমার বোনের চোখে ধরা পড়লো যে সে ফোনে প্রচুর মাত্রায় কথা বলে, রাত 1টা-2টার পরে। আমার বোন 2-3 দিন লক্ষ্য করলো, এরপরে আমার মাকে জিজ্ঞেস করলো যে মা বিষয়টা কি সত্যি, মানে আমি কি শুনতেছি না তুমিও শোনো।
আমার মা খুব লজ্জা নিয়ে বলল যে আসলে আমি তো অনেক দিন ধরে শুনতেছি, তো তোদের কাছে আমি কি বলবো। পরে কিছুদিন আমি পরে মোটা দাগে যেটা বুঝতে পারছি রিয়া, সেটা হচ্ছে বাবা আপনাদেরকে যে পরিমাণ সাপোর্ট দেওয়ার কথা ইকোনমিক্যালি, সেই সাপোর্টটা আপনার গল্প যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা পর্যাপ্ত ছিল না। কিন্তু আমি বারবারই একটা জায়গায় নক করতে চাই, সেটা হলো বাবার আদৌ এই সামর্থ্যটা ছিল কিনা। ছেলেদের ভিতরে কিন্তু এক ধরনের একটা বড়, সব ছেলের ভিতরে এই মানসিকতাটা আছে, সেটা হচ্ছে তারা খুব সহজে নত হতে চায় না। তাদের পকেটে 500 টাকা আছে, কিন্তু সে সেটা প্রকাশ করতে চায় না যে তার যে পকেটের যে দৈন্যতাটা। হ্যাঁ, এবং হয়তো বাবা এরকম একটা ভাব নিত যে না, সে সবকিছু করে ফেলতে পারে, সে ডিসিশন মেকিং এর জায়গাতে আছে, কিন্তু অর্থনৈতিকভাবে তার সে সামর্থ্যটা ছিল না, যেটা হয়তো মা বোন বিভিন্ন ভাবে কিংবা মা তার নিজের বাড়ি থেকে নিয়ে এসে আপনাদেরকে সাপোর্টটা দিত। সো এই কারণে কি আপনারা ক্লেমটা করছেন বাবাকে? মানে আমি কোনো এক্সাক্ট রিজন পাচ্ছি না আঙুল তোলার, এই কারণে আমি প্রশ্নটা করছি যে ওনার কাছে প্রচুর টাকা আছে, সে টাকা উনি নিজে উড়িয়ে দিচ্ছে, কিংবা ওনার পকেটে প্রচুর টাকা আছে, সে টাকা তিনি অন্য কোনো কাজে ব্যয় করছে, এবং আপনার পড়ার সময় যে টাকাটার প্রয়োজন সে টাকাটা উনি দিতে পারছে না। যদি এরকম কোনো রিজন হয়, দ্যাট টাইম ওকে, সেটা নিয়ে কথা হতে পারে। ব্যাপার হচ্ছে আমি কিছু কিছু জায়গা পয়েন্ট করি, সেটা হচ্ছে এই যে যখন অসুস্থতার ব্যাপার আসছে এবং বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রগুলো আসছে, উনি তখন মুভ হয়ে যাচ্ছে। মুভ মানে কোথায় যাচ্ছে? মানে অনীহা টোটালি। সে আচ্ছা আমি দিব এরকম বলে যে হ্যাঁ আমি দিব। আজকে যে গল্পটা এখানে আমরা উপস্থাপন করছি, এই গল্পটা এত মারাত্মক একটা গল্প, গল্পের জায়গায় যদি আপনি এন্টারটেইন খোঁজেন, তাহলে এরকম এন্টারটেইন বা ক্লাইম্যাক্স পাওয়াটা খুবই দুষ্কর হবে সে অর্থে। কারণ এই গল্পটার ভেতরে আপনাকে ঢুকতে হবে। এটা একটা পারিবারিক চিত্র। দ্বন্দ্বটা দেখুন বাবা এবং মার মধ্যে, তাকে নিয়ে। বাবা এবং মার মধ্যে সন্তান হচ্ছে এখানে অ্যাক্টর, এবং সন্তানরা ডিভাইড করে ফেলছে বাবা এবং মাকে বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস। এটা এত ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মেসেজ আজকে দেবে আজকের এই জীবন গল্পটা। এটা যারা শেষ পর্যন্ত শুনবেন তারাই বুঝতে পারবেন। এবং এই ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে। যেই সন্তান বাবার কাছে এতটা প্রিয়, ছোটবেলায় বলছে যে সে বাবার অনেক বড় ভক্ত ছিল, সে দেখুন সিচুয়েশনালি কিন্তু বাবার কাছ থেকে সরে আসতেছে। এবং বাবার একটা মারাত্মক রকমের কথা যদি আমরা মেনে নেই, মারাত্মক রকমের একটা অনীহা ওদের প্রতি, ওদের তিনজনের প্রতি। সেটার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা সেটা ওর কথা শুনে বের করাটা খুব মুশকিল। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে বাবা যদি বুঝতে পারে এই তিনজনই হচ্ছে আমার প্রতিপক্ষ, আমার স্ত্রী সহ আমার 2 সন্তান, এই তিনজনই হচ্ছে আমার প্রতিপক্ষ, তাহলে বাবার কাছ থেকে ফুল সাপোর্ট এক্সপেক্ট করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট। আমাদের এই মনোজাগতিক জায়গাগুলোতে খুব নিউট্রাল হয়ে চিন্তা করতে হবে। এবং এই জায়গাতে আমি জানি যে অনেকেই হয়তো বাবা হয়ে শুনছেন, অনেকেই হয়তো বা সন্তানের জায়গা থেকে শুনছেন, এবং আজকের এই গল্পে অনেকেই তাদের ফ্যামিলির অনেকখানি মিল খুঁজে পাবেন, এবং হয়তো আজকের এই গল্পটা তাদের অনেক ভালো একটা সমাধানের দিকে নিয়েও যাবে। দেখা যাক, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, তারপর সিচুয়েশন এস্কেপ করতো, যখন কোনো একটা অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন হতো সিচুয়েশন এস্কেপ করতো, এবং ডোন্ট কেয়ার একটা ভাব ছিল। কিন্তু আমি মানে ওই জিনিসটা বুঝতাম না, সে আমাদের কাছে কেন ফাইন্যান্সিয়ালি হেল্প চেত। ফাইন্যান্সিয়ালি হেল্প চাইতো? হ্যাঁ, মানে অ্যাজ ইউজাল এরকম হতো। আমার মাকে ইমোশনালি সে ব্ল্যাকমেল করতো। তার মা কোথা থেকে এনে দেবে, সে কি সেটা বুঝতো না? টার্গেট থাকতো আমার মার গহনাগুলো। তো আমার মা বলল যে তুমি যে এত ইনভেস্ট করছো, তো সেটা কিসে করছো, বিজনেসে নাকি কোনো প্রপার্টি রাখা হচ্ছে? তো তখন বের হয়ে আসলো যে তিনি গাজীপুরে নাকি জায়গা রেখেছেন, সেই জন্য এত বছর ধরে উনি এরকম করছেন। আচ্ছা, তো সেটা পৌরসভার নাকি জায়গা ছিল, সেজন্য খুব দাম। এক একটা জায়গার কস্ট হচ্ছে 18 লাখ থেকে 20 লাখ পড়ছে। তিনি 2টা জায়গা রেখেছেন, তার মধ্যে একটা জায়গার হচ্ছে নামজারি করাতে ভুল ছিল, সেটার সমাধান করতে নাকি ওনার এত টাকা ইনভেস্ট করতে তো এগুলো হচ্ছে। ফ্যামিলির সাথে সে কেন শেয়ার করেনি? সে বলেছে যে আমি করে একবারে নাম দিতাম। ফাইন, ওকে, এটা তার এক্সকিউজ। তো আপনি জানতে পারলেন কিভাবে? এটা কোনো ঝগড়াঝাটির মধ্য দিয়ে? হ্যাঁ, ঝগড়া মানে যখন খুব বিকট আকার ধারণ করলো ঝগড়াগুলো, এবং ফাইন্যান্সিয়ালি প্রেশার, বাইরের মানুষের প্রেশার, সে নট অনলি শুধু আমাদের কাছ থেকে না, বাইরে তার বিজনেস যে কলিগ ছিল তাদের কাছ থেকেও 5 লাখ, 7 লাখ, 50,000, 1 লাখ এরকম করে ধার নিয়েছে। এগুলো বাসায় আসতো, তারা বাসায় এসে বলতো হ্যাঁ, যে বলতো যে যখন বলতো যে আপনি কি এগুলো কিছুই জানেন না, আমার মাকে জিজ্ঞেস করতো, তখন আমার মা অবাক হতো যে এত টাকা কেন ধার নিচ্ছে। যখন জানলো, তা আমার মা জিজ্ঞেস করলো তাহলে এই জমিগুলো কার নামে লেখা হয়েছে, আমার 2 মেয়ের নামে না? বলে না, আমার নামে লেখা হয়েছে, তো ওটা ভুলে লেখা হয়েছে, ওইটাই ঠিক করব, ওইটা ঠিক করার জন্যই এত টাকা লাগবে। আমার মাকে এই আশাটা দিল। আমার মা লাস্ট যা ছিল সেটাও দিল সম্বল, যে আমার 2 মেয়ের একটা সম্বল হবে, সেজন্য দিল। তো যখন আমি
আমার কোচিং এর প্রায় শেষের দিক হবে, প্রায় শেষের দিকে 2012-র দিকে আমাদের বাসায় পিসি আসলো। তখনই অন দ্যাট টাইম আমি ফেসবুক খুলি, কারণ সবাই নতুন নতুন খুলে, আপুকে বলে দিলাম, খুললো। খোলার পরে দুইজন এক আইডি ইউজ করতাম, কিছুই বুঝতাম না। তো মোটামুটি বুঝার পরে আপু দেখলাম 1 বছর পরে নিজের একটা ফেসবুক আইডি খুললো। তো আমি আমার ফেসবুক আইডিতে ইউজ করতাম। তো তখন নতুন কিছু বুঝতাম না, খুব কম বসতাম। আস্তে আস্তে বসার পরে মজা যখন পেয়ে যায় তখন রেগুলারলি বসতাম। একটা SMS আসছে, তো আমি ওটা রিপ্লাই দেইনি কোনো, যে কি এটা, কি আমি চিনি না, কেনই ব্যাড নিব। এরপরে 3 মাস পরে আবার একটা SMS আসলো ইনবক্সে। তো আমি সেটাকে নক করলাম যে আচ্ছা কে আপনি, আর এটার নাম ছিল হচ্ছে রূপকথার রাজকুমার। ওকে। তো অ্যাজ ইউজুয়াল কোনো ইনফরমেশন দেয়া নেই, এইরকম অড টাইপ নাম, তার মানে এটা ফেক টোটালি। আমার থট তো তখন এটাই। তখন তার সাথে পরিচয় হলাম, ওই আইডিটার মানুষের সাথে পরিচয় হলাম। হওয়ার পরে জানতে পারলাম যে আমরা সেম এজ, সেম ক্লাস। তা আমি খুব হ্যাপি হলাম এই জন্যে যে যেহেতু আমার ব্যাক সাপোর্টটা কম, আমি বই কম কিনতে পারছি, শুধু আমি কোচিং করে যাচ্ছি। তো আমার ধারণা হলো যে যদি আমি কোচিং এর পড়াগুলো এক্সচেঞ্জ করে পড়তে পারি তাহলে আমার জন্য খুব হেল্প হবে। ওকে। তো সে আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিল, আর আমিও আমার কন্ট্যাক্ট নাম্বার দিলাম। আর আমার কন্ট্যাক্ট নাম্বার বললে ভুল হবে, কারণ আমি তখনও ফোন ইউজ করি না। আমার আম্মুর যে নাম্বার সেটাই আমি সবাইকে দিতাম, যে এই নাম্বারই আমাকে পাওয়া যাবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে 28শে আগস্ট আমাদের প্রথম কথা হলো রাত 12টায়, এবং সেই আইডির লোকের ওই দিন ওর বার্থডে ছিল। ওকে। এন্ড আমি সেটা জানি না। আমি তখন ফোন দিলাম তাকে যে 12টার পরে যে কিছু শীটের ব্যাপারে কথা বলি, আমাকে দেওয়ার কথা বলি, যে ছবি তুলে আমাকে দিলে আমি একটু পড়তে পারবো। শীট বলতে শীট মানে আমি তো ইউসিসি তে কোচিং করতাম, তো ও অন্য কোচিং এ কোচিং করতো। একই এইজে ছিলেন আপনারা? হ্যাঁ, এই যে ছিলাম। তো আমি হ্যাঁ, বাংলা ইংলিশটা আমি একটু নিতে পারলাম চেঞ্জ করে। ফোন দিলাম, সেই লোক তো ঘুমের ভিতরে কি কথা বলছে সে নিজেও কিছু বুঝে নেই, আর এত শীত আমিও কিছু আর বলিনি। এবং তার যে বার্থডে তাও আমি জানি না কিছু। ওকে। একটা আননোন নাম্বারে ফোন আসছে, তা আমি ধরার পরে জানলাম সে রূপকথার রাজকুমার সে। তা আমি তারে বললাম, ও আচ্ছা আপনি কি সেই বয়রা? এই রূপকথা রাজকুমার কি আপনার পাশে বসে আছে সেই? হ্যাঁ, ইমন। তো আমি বললাম যে দেখো, তোমার সাথে ফেসবুকে কথা বলবো না, আমার তো এটা আম্মুর নাম্বার, বেশি কথা বলা যাবে না, আর ফোন দিও না, মাঝে মাঝে টেক্সট করো। আমার বাবা ইন টোটাল তখন আর এরকম অবস্থা হলো যে সবসময় বাসায় থাকতো। বাবা? হ্যাঁ, সবসময়। মানে যে লোকটা বাসায় থাকে না সে এখন বাসায় থাকার টোটালি বাসায়। শেষের দিকে এসে লক্ষ্য করলাম যে আমি কোচিং এ যাচ্ছি, ডোর লাগাইছে কারণ মা আর বোন ঘুমানো, এবং আসার পরেও ডোর খুলে সে আমার মা কাজ করছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, এরকম বাবা বাসায় কেন? পরে বলতেছি কে জানি কি হয়েছে, মনে হয় আড়তে কোনো ঝামেলা হয়েছে। মা বললো এটা। কিসের আড়ত ছিল? সবজির আড়ত। তো তখন খুব ভয় পেতাম বাবাকে, এই জন্য যে আননোন একটা লোকের সাথে আমি ফোনে কথা বলছি, এটা বাবা জানতে পারলে কি হবে। সেই রূপকথা রাজকুমার যিনি, ওর সাথে আমার তখন SMS এ খুব বেশি কথা হচ্ছে। ওর সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, ইমনের সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ শুরু হচ্ছে, এবং আমাদের পিসিতে প্রবলেম দেখা দিল। আচ্ছা। তো তখন পিসিতে আর বসার কোনো সুযোগ নেই, যা হচ্ছে আম্মুর ফোন দিয়ে হচ্ছে। ওকে। তো ব্যালেন্স শেষ হলে আমার সেটাও ক্যাপাবিলিটি নেই যে আমি ভোরে একটা মানুষের সাথে কথা বলবো বা রিচার্জ করব। সেই রিচার্জটা আমাকে ইমন করে দিত। ও কি আপনার সিচুয়েশন গুলো জানতো কোনো না কোনো ভাবে? মানে আমি ওকে শেয়ার করতাম যে দেখো বিষয়টা এরকম, যে আমি কোথাও চান্স পাচ্ছি না ফাইন্যান্সিয়ালি ভাবে, এরকম মানে খুব ভালো একটা বন্ডিং যখন হয়ে গেল 3-4 মাস পরে আমি শেয়ার করতে লাগলাম। হ্যাঁ, ফ্যামিলি বিষয়টা, প্রিভিয়াস গুলো না, বাট ডিজিজ ব্যাপারে যে আমি এরকম অসুস্থ থাকি এটা বললাম। খুব ডিপ্রেশন কাজ করলো। আর আমার বাবা তখন বলতেছে কোথাও চান্স পাও নাই তো, সে মানে খোঁচা মারা যে একটা কথা বলে না, ওরকম করে কথা বলতেছে। তো লাস্ট সুযোগ ছিল এটাই যে জাতীয় ইউনিভার্সিটি, বর্তমানে যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে গিয়েছে প্রতিষ্ঠানটি, সে প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে গেলাম এবং ফার্স্ট মেরিট লিস্টে আমার নাম চলে আসলো। সেই দিন যখন বললাম তখন সে বললো, আমার বাবা বলল জাতীয় ইউনিভার্সিটিতে পাবলিকে তো আর পাও নাই। আমার বাবা আমাকে এটা বলল।
এক সপ্তাহ পরে যখন ভর্তির সময় আসলো, ভর্তিতে টোটাল হচ্ছে সারা বছরের বেতন সবকিছু সহ 5,000 টাকা লাগতো, 200 কম 5,000 টাকা। তো এক সপ্তাহ আগে থেকে আমার মা বলতেছে, আমার বোন বলতেছে যে দেখো এবার যদি ভর্তি করানো না যায়, আমার বোনকে কিন্তু আর ভর্তি করানো যাবে না, মানে আমার কথা বলছিল আমার বোনটা। সে বলল হ্যাঁ হয়ে যাবে সমস্যা নেই। কথা বলতে বলতে ডেডলাইন চলে আসছে, যেদিন আমি ভর্তি করতে যাব সকাল 12টার ভিতরে আমার ওখানে ভর্তি কমপ্লিট হতে হবে, কারণ ব্যাংক বন্ধ হয়ে যাবে, ব্যাংকে আমার টাকাটা সাবমিট করতে হবে। ব্যাংক 2টার পরে আর খুলে না, কলেজের যে ব্যাংকটা সেটা 2টার পরে খুলবে না। আমার বাবা সকালে বের হয়েছে, সে আর ফোন ধরে না। এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা, যে গল্পটার কথা বলছিলাম আপনাদেরকে, সে গল্পটা ছোট্ট করে একটু বলি। ও অনেক চেষ্টা করে রোদে মেঘে বৃষ্টিতে ঝড়ে সব প্রতিকূলতা পার করে ও যখন শেষ পর্যন্ত কোন একটা জায়গায় নিজে জায়গা করে নিতে পেরেছে। ও বলছে জাতীয় ভার্সিটি, কিন্তু ও যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেটা বাংলাদেশে খুবই রিনাউন্ড একটা বিশ্ববিদ্যালয়। আগে কলেজ ছিল, এখন এটা বিশ্ববিদ্যালয় বলে, তাই না? ওকে। এবং সেখানে সে পড়াশোনা করছে। তো এখানে সে চান্স পেলো এবং বাবা এটাকে একটা অন্যরকম ভাবে বলল। দেখুন, অন্যরকম বলা ওর জায়গাটা থেকে ও ফিল করছে, বাবার জায়গা থেকে হয়তো এটা খুব স্বাভাবিকভাবেই বলা। বিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি ফেসবুকে শেয়ার দিয়েছিলাম তার আমার আইডিতে। তার একটা মোটিভেশন সেশন ছিল এরকম যে ওয়ার্ড হ্যাজ পাওয়ার, শব্দের একটা মারাত্মক ক্ষমতা আছে। হ্যাঁ, এবং ক্ষমতাটার উদাহরণ দিতে গিয়ে সে ছোট্ট একটা গল্প বলেছিল তার নিজের জীবন থেকে নেয়। আমি জানি না যে আসলে তার জীবনে এরকম ঘটনা ঘটেছে কিনা। সেটা হচ্ছে সে কোনো এক বন্ধুর ঘটনা শেয়ার করছিল যে তার এক বন্ধু, সে বাবা ভক্ত ছিল, বাবার খুব অনুরাগী ছিল, বাবা খুবই রাশভারী মানুষ ছিলেন এবং সে ছোটবেলা থেকে বাবাকে খুব বিজি দেখে এসছে এবং সে যে কোনো ভাবেই হোক না কেন বাবাকে খুব ইমপ্রেস করতে চাইতো। সে চাইতো যে আমার কোনো কাজের দ্বারা বাবা খুব খুশি হোক। তো সে অনেকভাবে চেষ্টা করেছে, পারেনি এবং একটা সময় সে বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পরে সে যেখানে পড়াশোনা করছিল সেখানে সে A গ্রেড পায়। তো এবার সে ধরে নিয়েছে, যাক এবার নিশ্চয়ই আমার বাবা খুশি হবে, আমি দেশের বাইরে এসেছি, এত ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এখানে আমি A গ্রেড পেয়েছি, এবার নিশ্চয়ই আমি বাবাকে ইমপ্রেস করতে পারবো। সো সে বাবাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বাবা ফোনটা রিসিভ করেছে। ফোনটা রিসিভ করার পরে সে বলছে, হ্যালো ড্যাড, আমি এখানে A গ্রেড পেয়েছি, আর ইউ হ্যাপি, এবার কি তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারো? বাবার রিপ্লাই ছিল, মাই সান, রাইট নাও আই এম বিজি। ওর জায়গা থেকে রিপ্লাইটা আরো কঠিন, যে হ্যাঁ তুমি এই জায়গাটায় চান্স পেয়েছো, এটা তো ওরকম কিছু হলো না। এটা বাবারা বলতেই পারে, বাবাদের সে স্বাধীনতা আছে, কিন্তু আপনি সন্তানের জায়গা থেকে চিন্তা করে দেখুন, সন্তান কিন্তু এক্সপেক্ট করছে বাবার কাছ থেকে যে না, আমার বাবা এটা নিয়ে খুশি হোক, আমার মা এটা নিয়ে খুশি হোক। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট বাবা যখন এই রিপ্লাইটা দিল, মাই সান আই এম বিজি রাইট নাও, সন্তান এটার পরে ফিলটা হয়েছে এরকম যে আমি আসলে কেন পড়াশোনা করছি, আমি আসলে কেন ভালো করছি। সো এটা তারা তোমার ফ্যামিলি মেম্বাররা খুশি না, তাদের এটাতে কোনো কিছু যায় আসে না। সো সে গিয়ে ড্রাগ নেওয়া শুরু করলো এবং একদিন 2 দিন ড্রাগের প্রতি সে অনেক বেশি এফেক্টেড হয়ে গেল। গল্পটা খুব ছোট করে বলছি। এফেক্টেড হওয়ার পরে একটা সময় সে এত বেশি ড্রাগ এডিক্ট হয়ে গেল যে তাকে একটা সময় কোমাতে চলে যেতে হলো এবং তারপর তাকে বাঁচানোর বিভিন্ন রকম ভাবে চেষ্টা করা হলো, কিন্তু সে আর বাঁচল না। গল্পটার লেসনটা হচ্ছে ওই জায়গাটাতে, সেটা হচ্ছে বাবা যে ফোনটা ধরেছিল, বাবা হয়তো খেয়ালই করেনি, বা বাবা হয়তো মন থেকে অনেক বেশি খুশিই হয়েছে, সেটা হয়তো ওর ক্ষেত্রেও বা হয়েছে, কিন্তু বাবা ওই জিনিসটা যদি না বলতো যে মাই সান আই এম বিজি রাইট নাও, বা সে যদি 1 মিনিট সময় তার সন্তানকে দিত, বা যদি সে অ্যাপ্রিজ করতো, তাহলে হয়তো বা একটা জীবন বেঁচে যেত। এখানটায় ছিলাম। সো আপনি সেই টাকা নিয়ে দৌড়দৌড়ি করছেন আর কি, যে কলেজে ভর্তি হওয়া হবেই কি হবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। তারপর আমি একটু বলি, আমার মা আর আমার খালা, ওনারা 2 বোন, আর মামা হচ্ছে 3 জন। জি। তো আমার খালা তখন আমাদের প্রায় বাসা থেকে মোটামুটি কাছেই থাকতেন। হ্যাঁ। তো তিনিও ফাইন্যান্সিয়ালি ভাবে খুবই পোর ছিলেন, আর ওনারও হচ্ছে 2টা মেয়ে ছিল তখন, জি। একটা ছোট আর একটা বড় ছিল। ছোট একবারই ছোট ছিল, নিউবর্ন ধরতে গেলে। আমার মা তখন নিজের কাছে ছিল 3,000 টাকা, আর পাশের বাসার আপুর কাছ থেকে নিল আরো 1,000 টাকা ফ্ল্যাটের, আর আমার খালামনির কাছ থেকে নিল আরো 1,000 টাকা। এই 5,000 টাকা আর 200 টাকা এক্সট্রা যে খুচরা ছিল সেটা হচ্ছে ভাড়া। এই নিয়ে আমার মা 11:30টার দিকে আমরা রিক্সা নিলাম,
উঠলাম, গেলাম কলেজে। আমি লাস্ট পার্সন ছিলাম যে কিনা ব্যাংকের শাটার অফ হয়ে গিয়েছে অলরেডি, লাস্ট একটু বাকি ছিল, ওই অতটুকু জায়গা দিয়ে আমি রিকোয়েস্ট করে আমি লাস্ট পার্সন ছিলাম যে কিনা ভর্তি হলাম। আমাকে রোজ যাতায়াত বাবদ 100 টাকা দিত ফার্স্টে আমার বাবা, তাও খুব জোরাজুরি করে আমার মা রাখতো। আচ্ছা। তখন আমার বোনের হচ্ছে মাস্টার্স চলে, সে হচ্ছে মাস্টার্স করতেছে লাস্টের দিকে। জি। তখন আমার বাবা বলতো যে 2 জনকে এত টাকা দিয়ে খরচ চালানো যাবে, তুমি কিছু কম না, আমাকে বলতো। তো আমার কিন্তু তখনও মোবাইল নেই, জি। আমি মোবাইল ইউজ করি না। তখনও ইমনের সাথে আমার কথা বলতে বলতে খুব ভালো বন্ডিং, ওর সাথে আমি সব শেয়ার করতাম। তো একবার এরকম হলো, কথা বলতে বলতে আমি শেয়ার করলাম ওর কাছে বিষয়গুলো, যে দেখো আমি এরকম ভাবে হ্যারাস্ট। মানে ফ্যামিলির পুরো হ্যাঁ, বিষয়গুলোই। পুরো বিষয়টা শুনলো তো ও খুব বেশি শকড হলো না, খুব বেশি শকড হলো না, বললো যে ঠিক আছে ফ্যামিলির এটা ঠিক হয়ে যাবে, আমাকে অ্যাজ ইউজুয়াল এটাই বলতো। আচ্ছা। তখন আমাদের দেখা হয়নি, আমাদের প্রায় মানে ফেসবুক থেকে পরিচয় হওয়ার 8 মাস পরে আমাদের দেখা হলো। এই 8 মাস পর্যন্ত ওর সম্পর্কে আপনি ফোনে। কি জেনেছেন? আমি ওর শুধু সম্পর্কে যদি 2 লাইনে বলতে বলি যে ও কোথায় থাকে, কি করে, এই যে হ্যাঁ, ও সব ইনফরমেশন। কোথায়, ও হচ্ছে কুমিল্লাতে থাকতো, ওখানে থেকে পড়াশোনা করতো। আর ফেসবুকেই আমাদের পরিচয়, কয় ভাই বোন, কি করছে বাবা, এগুলোই আমি জানতে পারলাম আচ্ছা। ওভারঅল যেটা। ওকে। আর ওর কিছু ব্যাকগ্রাউন্ড পিছনে জানলাম যে আগে কি ছিল এখন কি আছে, এই মানে অ্যাজ ইউজুয়াল একটা ক্লোজ ফ্রেন্ডকে যা যা বলা হয় জি। সবই বলা হয়েছিল। ওকে। তো ওর নানু যখন হসপিটালে ভর্তি, তখন ও বললো যে আমি এই হসপিটালে। তো আমি বললাম যে এটা তো আমাদের বাসা থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া, আমি আসি, মানে এক হিসেবে আমি জোরাজুরি করে গেলাম, দেখা করতে গেলাম। যে ওর সাথে দেখা করতে গেছি, লিফট খোলে, লিফট থেকে নামার পরে আমি ওকে দেখি নাই, বাট ও আমাকে দেখছে। তখন আমি ওরা বলতেছি, তখন আমার হাতে হচ্ছে একটা ভাঙা ফোন, জাস্ট আমি বলি যে দেখো আমার ফোন কিন্তু অফ হয়ে যাবে, এই ফোন অফ হয়ে যায়, কই তাড়াতাড়ি বলো, আমি দেখো করে চলে যাই। এর মাঝখানে কি মানে দুজনকে ছবি দেয়া, নিজেদের দেখাশোনা, এরকম? ছবি দেখা হওয়ার আগে হচ্ছে পিক দেওয়া হয়েছিল, পিক দেখা তোমরা হয়েছে। চিনেছে দুজন? হ্যাঁ, চিনেছে। তো দেখার পরে যখন মানে ও আমাকে বললো যে আমি তো তোমার বরাবর চেয়ারে বসা, তখন আমি জাস্ট একটা পিলারের পাশ থেকে ওকে দেখলাম। দেখার পরে তা আমি খুব ভয় পাচ্ছি, কারণ ওর ফ্যামিলি মেম্বার ওখানে, নানু হচ্ছে ভর্তি, বাইপাস হয়েছে ওনার। তো উনি বলতেছে যে আমার পাশের চেয়ারে এসে চুপচাপ বসো, তাহলে কেউ কিছু বলবে না, আর আমরা তো কথা বলতেছি এসএমএসি। ও ফ্যামিলি কি জানতো আপনি সম্পর্কে কিছু? না, তখন তো জানতো না, তখন কিছুই এবং জানতো তখন না। আপনাদের সম্পর্কটা কি শুধুই ফ্রেন্ডস? হ্যাঁ, ফ্রেন্ডস। তো যখন যে একসব বসছি, অমনি হচ্ছে ওর আম্মু, মানে ইমনের আম্মু আর খালামুনি মানে নানুর রুমে ঢুকবে। জি। ওটা দেখে মানে উঠবে না কি করবে, কোনো মুভমেন্ট পাচ্ছিল না, সোজা ও দৌড়ে নানুর রুমে ঢুকলো। নানুর রুমে ঢুকে খাবার বাটি নিয়ে বাইরে আসলো, আমি অন দ্য স্পট বসাই আছি। জি। খাবার নিতে আসলো, সব বাটিগুলো হাতে থেকে ঠাস করে পড়ে গেল। ওকে। তো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি চলে যাই, আমি একটা এসএমএস দিয়ে আমি চলে আসছি বাসায়। চলে আসার পরে 3টা থেকে 4টার দিকে আমাকে এসএমএস দিল, তোমাদের বাসা কোথায়? আমি বললাম এই জায়গা, তুমি তো চিনবা না, বাসার ডিস্টেন্স হচ্ছে 20 টাকা ভাড়া। ওর কাছ থেকে রাখলো ভাড়া 50 টাকা, তাও আবার অনেক আগে নামিয়ে দিল। তা ওই মুহূর্তে বিকেলবেলা অলরেডি আমি একবার দুপুরে বের হয়েছি, আম্মুকে এটা বলে যে আম্মু আমার ফ্রেন্ডের সাথে শপিং এ যাচ্ছি, জি। ও আমাকে নিয়ে যাবে, আর সেজন্য যাব আমি। আম্মু বলতেছে এখন তো সন্ধ্যা করে আসলো, তুমি গেলে কখন আসবো? আমি বললাম, আম্মু আমার একটু সময় লাগবে না, আমি যাবো আর আসবো। আমি বাসায় যা ড্রেস পরা ছিলাম, ঘুমটা দিয়ে জাস্ট ফোনটা হাতে নিয়ে বের হলাম। বের হয়ে আমি বললাম যে তুমি কোন জায়গায় আছো, আশেপাশের কোনো একটা দোকানের নাম বলো, আমি চলে আসতে পারবো। তো ও বললো যে আমি এই জায়গায় আছি, যেটা আমার বাসা থেকে অনেক কাছে। গেলাম, যাওয়ার পরে মানে এক তো এরিয়াতে অনেক দিন যাবত আছি, তো একটা ভয় কাজ করতেছে, কেউ পাশাপাশি হাঁটি না, হয় ও আগে হাঁটে না হয় আমি আগে হাঁটি, এরকম করতে করতে হাঁটতে হাঁটতে বাসার সামনে আসছি। তো আমি বললাম এটা আমার বাসা, এটা আমরা 4 তলা থাকি। বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাই। ও রিটার্ন ওই দিন আন্টির বাসায় ছিল, শনির একটা পরদিন কুমিল্লা চলে গিয়েছে আর কি। আমি কি করলাম, ওকে বিদায় দিয়ে আমার ফ্রেন্ডের বাসায় যে ইচ্ছাকৃত ভাবে একটা বই আনতেই হলো, নাহলে আমি মাকে কি বলবো। এরপরে যখন আসতাম, বাবার প্রসঙ্গে আসি,
বাসায় আসে একদিন, আয়শা বলে যে মানে খুবই আপসেট, যে ওনাকে দেখে মনে হচ্ছে উনি এখনই কেঁদে ফেলবে, হাওমাও করে কান্না করবে বাবা বাবা। তো আমার বোনও ওদিন আর রাগে নাই, খুব ঠান্ডা ক্ল্যাম। আমার মাও জিজ্ঞেস করতেছে কি হয়েছে, সে হচ্ছে খাচ্ছে না, কিছুই করছে না টোটালি। সে বললো যে এরকম ভাবে বললো, কিছুদিন আগে যে আমার আম্মুর কাছ থেকে টাকাটা নিয়েছিল, সে টাকাটা নিয়ে সে আজকে যাত্রাবাড়ি ক্রস করে যাকে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, তাকে দিতে পারেনি, তার কাছ থেকে ছিনতাইকারীরা টাকা নিয়ে গিয়েছে, সে এইটা বললো। ওকে, তখন আমার মা খুব আপসেট হয়ে গেল যে এখন কিভাবে টাকার ম্যানেজ করব বা কিভাবেই হবে। তখন মানে যাকে টাকাটা দিত তার সাথে আমার মা ফোনে কথা বললো যে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে, তো একটু অপেক্ষা করেন, ওর বাবা সব টাকা দিয়ে দিবে, আপনাদের টাকা নিয়ে যাবে না। তো এরকম করে আমার পড়াশোনা চলছে, মাঝে আমার বোনের সব কমপ্লিট হলো, মাস্টার্স কমপ্লিট হওয়ার সাথে সাথে রেজাল্টও আউট হয়নি, আমার বোনের জব হলো, ভালো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে জব হলো, শিফটিং হলো ঢাকার বাইরে। আচ্ছা, তা আমার বোন এত প্রবলেম, ফ্যামিলির এত কিছু দেখে বললো যে মা যত কষ্টই হোক আমার তো যেতে হবে, তো যাই। আমার বোন গেল, স্টার্টিং স্যালারি হচ্ছে 20,000 ছিল, জি, যাতে অ্যাটলিস্ট বাসা ভাড়াটা যদি আপু ম্যানেজ করে, খাওয়াটা বাবা ম্যানেজ করতে পারবে, এই বিধায় যাওয়া। আমার এই লাইফ ফার্স্ট আমার বোন বা ফ্যামিলির কেউ বলেন কোনো মেম্বার যাচ্ছে ফ্যামিলি ছেড়ে টোটালি। আমার বাবা এরপরে একদিন বলল যে মানে সে যাচ্ছে না, প্রায় 1-2 মাস হয়ে গেল, সে ব্যবসায় যায় না, কোথাও না, এবং রোজ কেউ না কেউ আসে, তাও আবার সকালবেলা থেকে শুরু হয়, ভোর 5:30। হ্যাঁ, 6টা থেকে শুরু হতো, মানুষ আসতো, বেল চাপতো, নিচে থেকে যে নিয়ে আসতাম, নিয়ে এসে আমি ভার্সিটিতে যেতাম, এরকমও সময় যাচ্ছে। তখনও ইমনের সাথে আমার র্যান্ডমলি কথা চলে যাচ্ছে, জি, চলছে। তখন বাবা বলল যে আসলে আমাকে তো, বাবা যে আড়তে কাজ করতেন উনি হচ্ছে ওখানে সরকারি করতেন, সরকারি বলে যেটাকে, মানে আড়তের মালিক যিনি, সব দায়িত্বটা আমার বাবার কাছে দিয়ে রাখতেন। জি, হিসাব কিতাব। হ্যাঁ, ওখান থেকে নাকি আমার বাবাকে না করে দিয়েছে। তো যে চাবি ছিল রাখা ওনার কাছে দায়িত্বে, ওই চাবিগুলো লোক পাঠাইছে নেয়ার জন্য। তো আমার মা বলে যে এত বছর কাজ করা হলো, 13 বছর বয়স থেকে আমার বাবা ওই জায়গাতে কাজ করছে, এতদিনই কিছু হলো না, আজকে কেন হঠাৎ করে না করা হলো? আমার বাবার কাছে কারণ জানতে চা হলো। তো সে, তার পার্সোনালিটি এরকম ছিল, সে কথা খুব কম বলতো, খুবই কম। জিজ্ঞেস করতে করতে ধরেন 2 ঘন্টা আমরা যদি বকাবকি করতাম, একটা ওয়ার্ড বের হতো, এরকম ছিল। আজকে একটা জিনিস আপনারা ফ্র্যাঙ্কলি আমাকে বলবেন, সেটা হচ্ছে যে আপনার মা তো বাবার সঙ্গে ঝগড়া করতো, আমি খুব ভালো করে বুঝতে পারছি, দুজনের মধ্যে ঝগড়া হতো। টু বি অনেস্ট, বাবার সাথে কখনো কিরকম হয়েছে আপনারা 3 জন মিলেই এক পক্ষ থেকে ঝগড়া করছেন, বাবা একা সেটা চুপচাপ বসে শুনছে বা প্রত্যুত্তর দিতে পারছে না বা উত্তর দিচ্ছে, আপনারা 3 জন হয়েছে? এটা রেগুলার হতো? রেগুলার না, যখন আমি অ্যাকচুয়াল টোটালি বুঝতে পারলাম পজিশনটা, তখন থেকে শুরু হয়েছে। মানে এরকম হতো যে মা আর আপনারা দুজন হ্যাঁ, এক পক্ষ, বাবা আলাদা আরেক হ্যাঁ পক্ষ? হচ্ছে ওরকম, কিন্তু এর মানে এই না যে ওনাকে আমি মানে আমরা সবকিছু থেকে বঞ্চিত করতেছি, তা কিন্তু না। বাট আমাদের প্রবলেম ছিল এটা যে যেটা হোক ফ্যামিলির সাথে শেয়ার করো, সবাই মিলে সর্ট আউট করি। আমাদের 3 জনের রায় হচ্ছিল, পয়েন্ট অফ ভিউ ছিল এটা। তখন উনি কিছু বলল না। তো যখন 2টা লোক আসছে বাসায় চাবি নিয়ে যাওয়ার জন্য, তখন আমার মা ওই লোক 2টাকে, মানে মূলত আমার বাবার কর্মচারী ছিল 2 জন, ওই 2 জন জিজ্ঞেস করলো যে আসলে কি হয়েছে আচ্ছা, ব্যাপারটা। কি হয়েছে জায়গা থেকে আমি ফিরতে চাই, তবে তার আগে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেহেতু হয়েছে, আমরা এই বিষয়টা নিয়ে 1 মিনিট একটু ইন্টারাপ্ট করবো। সেটা হচ্ছে বাবা তো পরিবারের কত গুরুত্বপূর্ণ ব্যক্তি, ব্যাপারে কোনো সন্দেহই নাই, না। তাই না? বাবার কিছু ভূমিকা অবশ্যই আছে, এবং সেটা বাবাকেই করতে হবে। আমাদের সমাজটা এভাবেই, আমাদের বাংলাদেশি সোসাইটি ভাবেই তৈরি। হ্যাঁ, বাবা যখন ওই কাজটা করতে পারে না, তখন বাবার প্রতি একটা মনক্ষুণ্ণতা সন্তানের হতে পারে, বা স্ত্রীর হতে পারে, মার হতে পারে, কিন্তু তারপরও সে বাবা, এবং বাবার জায়গাটা থেকে কোনো ধরনের কোনো প্রকার সরানোর কোনো সুযোগ নাই তাকে। না, এটা বাবাও যেভাবে অনুভব করে, সন্তানেরও ঠিক সেইভাবেই অনুভব করা উচিত। হ্যাঁ, আমি সবকিছুই মনে করলাম যে ওকে, যেটা আপনি বলছেন আপনার জায়গা থেকে যদি আপনাকে আমি মানে 100% কারেক্ট মনে করি, তাহলে আপনার জায়গা থেকে আপনি বলতে পারেন যে ইয়াস, এটা আপনি করেছেন, সেটাতে ভুল কোনো কিছু নাই। কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে, যখন আপনারা 3 জন মিলে বাবাকে অ্যাকিউজ করছেন, হয়তো ভালোভাবেই বলেছেন, ভদ্রভাবে বলেছেন, আমি ধরে নিচ্ছি,
যখন অ্যাকিউজ করছেন তিনজন একই পক্ষ থেকে, আপনারা যে পয়েন্টটা করছেন সেটা হয়তো বা রাইট, কিন্তু কখনো কি মনে হয়েছে এরকম যে বাবার ভেতর থেকেও তো একটা অনুভূতি আসতে পারে যে এই পরিবারের একটা মানুষও কি আমার পক্ষ নিয়ে একটা কথা বলতে পারে না, এই পরিবারের একটা ছেলে মেয়েও কি আমার পক্ষ থেকে আমি যেটা করছি সেটা হয়তো বা অন্যায়, কিন্তু আমার পাশে আমাকে সাপোর্ট করে একটা কথা বলতে পারে না? আপনার কি কখনো এটা মনে হয়েছে যে এই ফিলটা আপনাদের থাকা উচিত ছিল? এই ফিলটা আমার আসেনি, কারণ এটাই যে Right, আমাদের কারণ আমি জানি, কারণ অনেক বড় বড় কারণ আছে, কিন্তু এই ফিলটা আসা উচিত ছিল। কেন বলছি? কারণ সে বাবা। হ্যাঁ, কারণ সে বাবা। এর চেয়েও ভয়াবহ টাফ ঘটনা আমি জানি, কারণ এখানে যেই গল্পগুলো আসে সেগুলো অনেক ছেকে অনেক বেছে আনা হয়, সেগুলোতে অনেক কিছু চিন্তা করে আনতে হয়। কিছু কিছু গল্প থাকে যেটা হয়তো প্রচারযোগ্যই না, কিন্তু এটা একটা গল্প, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বাবার হয়তো এই বাবা সুলভ মনটা আপনারা হয়তো কখনোই বুঝতে পারেননি। সে অনেক ভুল করতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সে হয়তো ওই সময়টাতে এক্সপেক্ট করেছে যে এই ফ্যামিলির সবাই আমার দিকে আঙ্গুল তোলে, এই ফ্যামিলির জন্য আমি কেন পরিশ্রম করব, এই ফ্যামিলির জন্য আমি কেন পয়সা দিব। হয়তো করেছে, আমি বলছি না যেটা তার মনে হয়েছে। তখন একটা মানুষও হয়তো তাকে, সে অন্যায় করছে, তাকে সাপোর্ট করে হলো যে কেন এইভাবে বলছো, সেই মানুষটার অবশ্যই ফ্যামিলিতে প্রয়োজন আছে এবং ছিল। হ্যাঁ, সে হয়তো অন্যায় করছে, সে অন্যায়টা ঠিক আছে, সেটা নিয়ে বলার অবশ্যই আপনাদের রাইট আছে, বাট নট ইন দ্যাট ওয়ে। কজ তিনজন মানুষই যদি আপনারা এক হয়ে যান, মা এবং সন্তান, কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে, উনি নিজেকে অনেক হেল্পলেস ভাববে। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে মার সঙ্গে গলা মিলিয়ে সন্তানের বাবাকে অ্যাকিউজ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জানি না, আমি একটা ফ্যামিলিতে বড় হয়েছি, আমি তো চিন্তাই করতে পারি না। তো এটা হয়তো আপনারা বাধ্য হয়ে করেছেন, কিন্তু এটা আমি আমার জায়গা থেকে কখনো চিন্তা করতে পারি না। মানে মা ঠিক আছে বাবার সঙ্গে ঝগড়া করছে, বাবার সঙ্গে তর্কাতর্কি করছে, এটা সন্তানের জন্য খুব কষ্টদায়ক। বুঝতে পারছেন যে হ্যাঁ বাবা ভুল করে যাচ্ছে, র্যান্ডমলি ভুল করছে, কিন্তু মার সঙ্গে সুর মিলিয়ে বাবার দিকে আঙ্গুল তোলা বা বাবাকে কোনো কিছু বলা, এটাতে আমি মনে করি যে সন্তানের এটা কোনো রাইট নাই। যদি হ্যাঁ, যে বাবার কাছে তার কিছু বলার আছে, আমি সন্তান, আমার কিছু বলার আছে, তাহলে তাকে বাবাকে আলাদা করে নিয়ে পার্টিকুলারলি বলা উচিত যে বাবা এই আচরণটা তোমার ভালো লাগছে না, আমার এটাতে আমি খুব কষ্ট পাচ্ছি, তোমার একটা কারেকশন করা উচিত। সেটা কি আপনি কখনো করেছিলেন? না, এটা সেটা আপনি করা কখনো হয়নি। করেননি। আমরা সামনের দিকে আগাই। আজকের এই গল্পটা আমি বারবারই বলছি, এটাকে এন্টারটেনমেন্টের জায়গা থেকে যারা নেবেন তারা হয়তো ভাবে ঢেউ খুঁজে পাবেন না গল্পের মধ্যে, বাট এটা আমাদের সোসাইটির, এটা আমাদের পরিবারের একটা মারাত্মক ভয়াবহ চিত্র, কম বেশি সব ফ্যামিলিতে আছে। এবং সন্তানদেরকে নিয়ে যদি কোনো পক্ষ, বাবা কিংবা মা, এটা ফিল করেন যে এই সন্তান তো আসলে আমার কথা ভাবে না, এই সন্তান তো তার মার কথা ভাবে, কিংবা মাও যদি ফিল করেন এই সন্তান তো আমার না, এ তো শুধু বাবার কথা ভাবে, তাহলেই কিন্তু সমস্যাটা শুরু। বাবা মায়ের সম্পর্কটা, সেটাকে অবশ্যই সন্তানের কাছ থেকে আলাদা করে রাখা উচিত, নইলে ভয়াবহ রকমের ডিজাস্টার ফেস করতে হয় পুরো ফ্যামিলিকে। জানি না ওদের ক্ষেত্রে কি হয়েছে। একটু আগাই, যেখানটা আপনি ছিলেন, তারপর তখন ওই লোক দুটাকে আমার মা যখন জিজ্ঞেস করলো যে আসলে কি ব্যাপার, কেন এরকম করা হলো, তখন বলল যে আমার বাবা নাকি মালিকের কাছে হিসাব দিতে পারেনি, ওকে, টাকার হিসাব দিতে পারেনি, এবং সেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট, এক এক খাতে এক এক ভাবে অ্যামাউন্ট করে বেড়েছে। তো যার দরুন তাকে আর বিশ্বাস করতে পারছে না, বিধায় তাকে জবটা মানে বের করে দেওয়া হলো এক হিসেবে। আচ্ছা, এরপরে যখন আমার মা বলল যে এত টাকা আমার কাছ থেকে নিলে, মানুষের কাছ থেকে নিলে, ইভেন যে মালিক তার হিসাবেরও দিতে পারছো না, হিসাবটাকেও মেলাতে পারছো না, এত টাকা তুমি কি করলে? তার আগে কি গাজীপুরের ঘটনা হ্যাঁ, সে একই উত্তর দিল যে এগুলো সব গাজীপুরের। তখন কি আপনারা গিয়ে জমিটা দেখেছেন, প্রপার্টি কি দেখেছেন? আমাদের কখনো সে নিয়ে যায়নি, মানে আপনারা দেখতে চেয়েছেন? অনেক দেখতে চেয়েছে। যে আমার বড় বোন বলেছে, মানে আমার বাবা কি করতো, বলতো যে বাবা তুমি কবে দেখাবা আমাদের এই জায়গাটা, অ্যাটলিস্ট চিনায় রাখো, যে তোমার কিছু হইলে আমরা যাতে চিনায় আনতে পারি। রাইট। আমার বাবা বলছে হ্যাঁ কালকে সকালেই নিয়ে যাবো। আমার বোন উঠে সকালে রেডি হয়ে থাকতো, বাট সে বলতো যাবো না, আজকে তারা আছে। এভরিডে এইভাবে এড়ায় যেত, এভরিডে এড়াইতো। তো বললো যে গাজীপুরে যে জায়গাটা আসলে রাখা হয়েছে, দুইটা জায়গায় মোট 30 লক্ষর মতো কস্ট গিয়েছে, যেটা আমাদের মতো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য হিউজ একটা অ্যামাউন্ট। তো যেই লোকের কাছ থেকে নাকি কিনেছিল, সেই লোক নাকি গাজীপুরের অনেক বড় একজন ক্যাডার। ওকে, সেই লোক নাকি বলেছে যে একটা জায়গা দিবে, সেটা নাম ঠিক করে দিবে, বলছে দিবে, বাট এখনো সে কিছু কোনো প্রসেস করেনি লোকটা। ওকে, আর আরেকটা বলতেছে যে টাকা দিলে দিব, কিন্তু আমার বাবা বলতেছে যে আমি তো তাকে অলরেডি 7 লাখ টাকা ওই জায়গার জন্য দিয়ে ফেলছি। এখন লোক বলে তোর সাক্ষী কি?
এখন সাক্ষী এগুলো সব আপনি বাবার মুখ থেকে শুনতেছেন নাকি ওই লোকের মুখ থেকে না, ওই বাবার কাছ থেকে এই কথাগুলো শোনা হয়েছে আচ্ছা। যে ওই লোক নাকি এটা বলতেছে। লোকটাকে আপনারা ফেস করেননি? লোকটাকেও ফেস করা হয়েছে, কিছু পরেই আসবে লোকটাকে কিভাবে ফেস করা হলো। Okay. তো আমরা তখন বললাম যে তাহলে আমাদেরও তো কিছু পরিচিত লোক আছে, সেই ওয়েতে ধরা যায়। বলে যে একটু যদি কিছু করি তাহলে আমার টাকা সবগুলো মায়ের চলে যাবে, উনি এটা বলতেছে আমার বাবা। তো তখন বললো যে তাহলে তোমার প্রুফ কি, তুমি যে টাকা ওই জমির জন্য দিলে সেটার প্রুফ কি কেউ আছে বা কোনো কাগজ? বলে কোনো কাগজ ছিল না। লোকটা নাকি আসতো শ্যামবাজারে, এসে বলতো যে আপনার জায়গা তো ঠিক হয়ে যাচ্ছে, এখন এই টাকাটা দিন, এই টাকাটা দিন, ভালো হবে, এখন দ্রুত হয়ে যাবে, কাজ দ্রুত হয়ে যাবে। আমার বাবা কি করতো, অন দ্য স্পট যার কাছ থেকে যা পারতো বা হিসাব যে করতো, যা অ্যামাউন্ট পেতো ওই লোককে দিয়ে দিত, যার দরুন ওই হিসাবটা আর মিলাতে পারতো না। ওকে। তা আমার বোন বললো যে তোমরা টেনশন নিও না, যা আছে কিছুদিন তো হয়ে যাবে, আমি যেহেতু জব করতেছি টেনশন নিও না। তখন আমার বোন ভ্যাকেশনে আসার পরে আমার বাবার সাথে বসলো, আমরা বসলাম, আমার চাচাকে ডাকা হলো, বড়দের নিয়ে বিষয়টা কিভাবে হেল্প হবে সেই কাজটা করা যায়। ওই লোকটার নাম্বার নিল যিনি জমিটা বিক্রি করবেন। তো ওই লোকটার নাম্বার নিয়ে লোকটাকে যখন ফোন দেওয়া হলো, তা আমার বোন রেকর্ডিং চালু করে দিল, যাতে যাই হোক কিছু প্রুফ যাতে পাওয়া যায় কথাতে, আমার বাবার আর লোকের কথার সাথে প্রুফ। রেকর্ডিং চালু করে দিয়ে লাউড দিয়ে দিল, আর আমরা সবাই সামনে বসা ছিলাম। লোক বলে যে আপনি চিন্তা করেন কেন, আমি তো আসি, কোনো কিছু করার দরকার নেই, জায়গা পেয়ে যাবেন, আপনি টাকা রেখে রেখেন। ভাই, আমার বাবা বলে যে ভাই আমাকে তো এখন আড়ত থেকেও বের করে দিছে, আমার তো 2টা সন্তান আছে, আমি কি করে খাবো, আমাকে অ্যাটলিস্ট একটা জায়গা দেন যেটা আমি বিক্রি করে কিছু ঋণ দিয়ে আমি আমার একটা পজিশন করে নিতে পারি। বল যে আপনি আসেন, নামজারি করে টাকা নিয়ে আসেন, ঠিক হয়ে যাবে, এগুলা বললো। মানে খুব মিষ্টতার সাথে লোক ওই দিন আর মানে কোনো রাবাত বিহেভও করেনি, মিষ্টতার সাথে ফোন রেখে দিল, তো কোনো প্রুফও পাওয়া যায়নি। ওই দিন চলে গেল, ওই দিন সবাই চলে গেল, বললো যে এখন তো কোনো সমাধানই বের হলো না, কারণ লোকটাকে ধরতে হলে কিছু প্রুফ লাগবে। পরদিন যখন আব্বু আবার ফোন দিল লোকটাকে সকালবেলা, তখন বললো তুই যদি তেরি বেরি কিছু করিস তাহলে তোরে মাইরা ফেলা হবে, জায়গা তো পাবি না, তোরেও মাইরা ফেলা হবে। এটাকে আপনারা ফোনে শুনলেন? হ্যাঁ, কারণ ফোনটা ওই অ্যান্ড্রয়েড ছিল না, তো নর্মাল ফোনগুলোতে কথা বাইরে শোনা যাচ্ছে। তো যখন বাবা ফোন দিছে আমরা 3জন সামনেই ছিলাম, শুনতে পেলাম। তো এখন বলতেছে আমার মা যে জায়গা যা আচ্ছা ঠিক আছে, একটার টাকা না হয় 7 লাখ টাকা মার যাবে, তো আরেকটার তো শুধু নামজারি তে প্রবলেম, তো বেসিক্যালি ওইটা চেঞ্জ করলে তার কোনো প্রবলেম হওয়ার কথা না, তো ওইটা ঠিক করে না। আমার বাবা বলে যে হ্যাঁ করব। এটার রহস্য কি আদৌ আমরা মানে বুঝতেছি না যে আসলে কি করব, কি করার কথা, তো ইমিডিয়েটই করার কথা, যেহেতু আমার একটা চলে গেছে প্রজেক্ট, আরেকটা তো ঠিক রাখতে হবে। সে এটাই বললো করব। আর ওই দিন থেকে মানে মোটামুটি এরপর থেকে উনি বেকার, এক হিসেবে টোটালি বেকার। আমার আম্মুর যে বাকি মানে নানার বাড়ি থেকে যে সম্পত্তি ছিল, বাকি যেটা ফিক্সড করে রাখা হয়েছিল, ওখান থেকে যা কিছু আসতো সেটা আর আমার বোনের স্যালারি দিয়ে আমার পড়াশোনা, ঘরে বাসা ভাড়া, খাবার চলতো, প্লাস আমার ট্রিটমেন্ট যেটা আমার র্যান্ডমলি চলতেই থাকতো। বছরে Cyst-এর, হ্যাঁ, যেটা। বছরে 2বার ডক্টর টি.এ. চৌধুরীর কাছে আমার যেতেই হবে, ওকে। এরকম। তো খুব টানাটানি হয়ে যেত, কিন্তু এক পর্যায়ে এরকম হচ্ছে যে এত প্রেশার, মানুষের এত প্রেশার, এরকমও হুমকি দিচ্ছে যে আমাদের তুলে নিয়ে যাবে। দেখুন কতগুলো অ্যাঙ্গেল, একটা হচ্ছে ওর বাবা পুরোপুরি জবলেস, আরেকটা হচ্ছে যে এই সংসারটা 4 জনের সংসার, তাদের খরচ আছে, কিন্তু ওর পড়াশোনা করে এবং ওর হাত খরচ নাই, এবং ওর শরীরের মধ্যে ভয়াবহ রকমের কিছু অসুখ দানা বেঁধেছে, সেগুলোর জন্য রেগুলার তাকে ট্রিটমেন্ট করাতে হয়, সেটার পয়সা লাগে। এবং অনেক ধরনের পাওনাদার যারা রেগুলার তাদের বাড়িতে এসে হানা দিচ্ছে পয়সার জন্য, এবং যেই পয়সাগুলো ইনভেস্ট করে সে একটা জমি কিনেছে, সেই জমিটাও তার হাতছাড়া হয়ে গেছে। তার মানে অর্থনৈতিকভাবে যদি আপনি চিন্তা করেন, এই পরিবারটা মোটামুটি দুর্বিষহ একটা অবস্থায় আছে। বেটার থিং ইজ দ্যাট তার বোনটা এর মধ্যে কোনো একটা জায়গায় জব নিয়ে সে মোটামুটি সেটেল। আরেকটি, হ্যাঁ, তারপর কি হলো? তখন আমি এই ব্যাপারগুলা ইমনের সাথেও শেয়ার করি যে এরকম প্রবলেম চলছে, জানা যাচ্ছে না কি হচ্ছে। তখন ওই সময়টাতে জুনের দিকে হয়তো আমাদের ফ্রেন্ডশিপটা টার্ন হয় রিলেশনশিপে। মানে হু প্রপোজ ফার্স্ট?
অ্যাকচুয়ালি ও প্রপোজ করেনি, বাট বুঝাচ্ছে যে সে আমাকে পছন্দ করে। আমি ডিরেক্টলি বলেছি। ওকে, তো তখন আর কি বিষয়টা মানে জানা যায় যে অ্যাকচুয়ালি সে আমাকে লাভ করে, আচ্ছা। এই বিষয়টা জানা যায়। তার আগে আপনার এই শারীরিক যে অবস্থা, আপনার মা না হওয়ার সম্ভাবনা, আপনার সমস্ত কিছু কি সে জানতো? আমি ওকে সব বলেছি। ওকে, ইমন, একটু আপনার সঙ্গে কথা বলি। একটা মেয়ের সঙ্গে আপনি প্রথমত অপরিচিত ছিলেন, তারপরে আপনি প্রায় 8 থেকে 9 মাসের মতো কথা বলেছেন। একটা পর্যায়ে আপনি অনুভব করা শুরু করেন যে আপনি তাকে লাভ করেন, এবং ও প্রপোজ করলে আপনি সেটা এগ্রি করেন। মেয়েটার আপনি সবকিছু জানতেন। পারিবারিক যেই ধরনের একটা সুস্থ পরিবেশ থাকা উচিত সেটা ছিল না তার পরিবারে, একদম ছোটবেলা থেকেই ছিল না। সবচেয়ে ডিফিকাল্টিস হচ্ছে তার শরীরে, এবং সবচেয়ে বড় ডিফিকাল্টিস সেটা হচ্ছে ওর মা না হওয়ার পসিবিলিটি প্রায় 99%। ডাক্তার বলেছে যদি মিরাকল ঘটে তাহলে হয়তো বা হবে। এত কিছু জানার পরও আপনি ওকে লাভ করলেন কেন? কেননা ভাইয়া আমার কথা হচ্ছে কি, মানে ফার্স্ট টাইমে ওর সাথে যখন কন্ট্যাক্ট করি, দেন ফোনে যখন কথা হয়, দেন ওর ভয়েস শুনেই আমি এক্স্যাক্টলি ওর সাথে আমার রিলেশন করার আগ্রহ হয়, জাগে, ইচ্ছা, ইচ্ছা হয়, okay. বা লাভ আমার শুরু হয় ওর ভয়েস শোনার পর থেকে। মানে ভয়েসটা খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগতো। তাছাড়া কি আমার বার্থডের সময় ঠিক রাত 12টা ঠিক আমার বার্থডে 28শে আগস্ট, এমন সময় ফোন দিয়ে সে উইশও করে নেয়, বাট আমার ফোন দিছে এটাও আপনার মাথায় ঢুকে গেছে? Okay. এই তারপর থেকে মানে এক্স্যাক্টলি সব, একটা মানুষের প্রবলেম থাকতেই পারে, অনেক প্রবলেমে আমাদের ফ্যামিলিও গেছে, অনেক প্রবলেম ফেস করে আমরা এখন উঠছি, যাই হোক। কিন্তু তাদের প্রবলেমটা আমার মানে আমার কথা হচ্ছে আমি তো ওকে লাভ করি, ওর ফ্যামিলি প্রবলেম হইতেছে ওটা আমি জানি, যদি আমার কাছ থেকে কিছু হয় তাহলে আমি তা করব, অবশ্যই করব। So family is not a fact for you? হ্যাঁ, Okay. ওইটাই। এবং ওর যে মানে বলা ধরে এক ধরনের মরণ ব্যাধি ওর শরীরে, এটা এবং ওর যে মা না হওয়ার ব্যাপারটা, এটা জেনে আপনি কিভাবে আগালেন? মানে আমি প্রত্যেকটা ছেলেরই কিন্তু শখ থাকে তার একটা বাচ্চা থাকবে, ইভেন মেয়েদের বেশি শখ থাকে। জি। হ্যাঁ, এটা হয়তো আপনি একটা জায়গা থেকে মানে আমি ঠিক জানি না। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি যদি খুব মানে রাফলি বলি, তোমরা কেউ মাইন্ড করো না, তুমি না, না, বললাম, বলেন। সেটা হচ্ছে একটা মানুষের দৃশ্যত ব্যাপার থাকে। বোথ ইউ আর বিউটিফুল, তোমরা অবশ্যই, আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে, অবশ্যই তোমরা সুন্দর, কিন্তু কম্পারেটিভলি যদি যাই তাহলে রিয়ার চেয়ে ইমন অনেক বেশি দেখতে সুন্দর, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ও হাসছে ওরা দুজনই, এবং থাকে না মানে কিছু তো থাকে যে যদি ও দেখতে অপূর্ব সুন্দরী হতো কম্পারেটিভলি বা রেদার দ্যান ইউ, তাহলে একটা কথা ছিল যে ভাইয়া ঠিক আছে, এত সমস্যা আছে, দেখলেও তো মনটাও করে যায়। তাও তো না, ও দেখতেও তো তোমার চেয়ে অনেক পিছিয়ে। তো সেই জায়গাটা থেকে, এবং শরীরের মধ্যে এত সমস্যা, পারিবারিক ভাবে তো একদম ডিজাস্টার একটা অবস্থা, তারপরে তুমি ওকে লাভ করলে কেন? মানে লাভ তো একমাত্র লাভ জিনিসটা হচ্ছে নিজের ভিতরে, নিজের মন এটা আমি থেকে যা explanation হয়। আমি জানি, তোমার ভিতর থেকে কি হয়েছে? আমার ভিতর থেকে এই আমি লোকটাকে ভালোবেসে ফেলছি, এটাকে আমি ছাড়া থাকতে পারবো না, এই আমি এতটুকুই জানি। আর ওর কি হবে ফিউচারে, যত ঝড়ঝাপটা আসুক না কেন তা আমরা একসাথে লড়বো, এতটুকুই জানি। ফাইন, এতক্ষণ পর্যন্ত অনেক ডিজাস্টার সিচুয়েশনে ছিলাম, এবং এই জন্যই আমরা বলি জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। এতক্ষণ পর্যন্ত যারা শুনে এসছেন, মাত্রই কয়েকটা লাইন, মাত্রই কয়েকটা মিনিট আমি বলবো, পুরো গল্পটাকেই না একদম শান্ত করে দিল। অনেক রকমের একটা বড় রকমের একটা ঝড় উঠেছিল এতক্ষণ ধরে গল্পে, টানা পড়েন, পাচ্ছি না, কিচ্ছু নাই জীবনে, কি হবে, একদম হতাশা, কিন্তু অদ্ভুত, হ্যাঁ, একেবারে মনটা শান্ত হয়ে যাওয়ার মতো একটা এনভায়রনমেন্টের মধ্যে আমরা চলে গেলাম। বাট দিস ইজ নট এন্ড, দিস ইজ জাস্ট বিগিনিং। ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প অন ঢাকা FM 90.4 FM এ। আর আমাদের সাথে আছে রিয়া ও ইমন। রিয়ার জীবনের গল্প আমরা উপস্থাপন করছি। তাদেরকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন ঢাকা FM এর যে ফেসবুক পেজটি আছে সেখানে। এবং একই সাথে আপনাদের আরেকটা বিষয় বলি, প্রতি রবিবার আমার আরো একটি নতুন অনুষ্ঠান আছে ঢাকা FM এ। সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে সিক্রেটস, যেটা আপনারা শুনতে পাবেন আগামী রবিবার। এবং একই সাথে আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজেও। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আপনি পাবেন। ওকে রিয়া, আমরা যেখানটাই ছিলাম, সো ইউ প্রপোজ ইমন, এবং সে অ্যাকসেপ্ট করে ফেলে। তারপর ওখান থেকে আমাদের রিলেশনের প্রথমে শুরুটা হয়। তো ঢাকায় এসে ভর্তি হয়, এবং আমাদের ইনস্টিটিউশন দুইটাই খুব ক্লোজে, আচ্ছা, এটা বলি। তো সেই সূত্রে মোটামুটি রেগুলারলি দেখা হতো, সেটা ভুল কিছু ছিল না। কিন্তু বাসার যে প্রবলেম সেটা বেড়েই চলছিল,
মানে একটা যে আছে যে ঠিক আসবে, সেটা আর হচ্ছিল না, হয়ে উঠছিল না। তো তখন ওই মুহূর্তে আমার মা আরেকদিন বিষয়টা আমার দাদু বাসায় যারা আছেন, আমার দাদি, তো তখন বিষয়গুলো জানানো হলো যাতে কিছুটা ফাইন্যান্সিয়ালি হেল্প পাওয়া যায়, বা সম্পত্তি যেটা প্রপার্টি আমার দাদার কিছু ভাগ হলে যাতে কিছু পাওয়া যায়। তো তখন বললো, আমার দাদি বলল যে তোমরা এক কাজ করো, আমাদের বাড়িতে চলে আসো, মানে মুন্সিগঞ্জ যেটা আমাদের গ্রামের বাড়ি, সেখানে চলে যেতে বললো, ওখানে থাকতে বললো, তাহলে এত খরচ হবে না। খরচটা বেঁচে যাবে। তো তারা কোনোভাবে আর ফাইন্যান্সিয়ালি হেল্প করলো না। আমার বাবা বাসায় বসে থাকতো, আর আমি ওর সাথে মোটামুটি দেখা করতাম মাঝে মাঝে। আর তখন ও ঢাকায় আসছে, বাট মানে বাসায় সেটেল হতে একটু সময় লাগছিল। একদিন কি হলো, আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, সেদিন আসলাম। তা আমাকে সে অনেকদিন ধরে ফলো করছিল আমার বাবা, যে আমি ফোনে কথা বলি, এবং আমার ফোনে ওয়েটিং পাচ্ছিল। যখন ইমনের সাথে আমার দেখা হয়, কুমিল্লা থেকে আসার পরে সারাদিন আমরা একসাথে বাইরে থেকে, আর আমি বাসায় বলতাম যে আমার ভার্সিটিতে ক্লাস আছে, সারাদিন আমি বাইরে থাকলাম। বাট আমার এত প্রবলেম, এগুলো আর আমার মানে মাথায় না খেলার জন্য, তো আমি এক পর্যায়ে কি করলাম, ইমন যখন সন্ধ্যার সময় কুমিল্লার জন্য রওনা দিবে, আমাকে একবারে বাসার কাছে এসে দিয়ে চলে যাবে, জি। তখন আমি ওদিন খুব কান্না করছিলাম যে তুমি আমাকে আজকে নিয়েই যাও। মানে বাসায় ঢুকতে আমার ভালো লাগে না। না, আমার বাসায় আর কোনোভাবেই ভালো লাগে না, এনি হাও আমাকে নিয়েই যাও, যা ফেস হয় প্রবলেম একসাথেই করবো। নিয়ে যাও বলতে কি মানে আপনারা ইউ ওয়ানা গেট ম্যারি অর? মানে আমি চাচ্ছিলাম যে ও আমাকে কুমিল্লা নিয়ে যাক, ওখানে ওর ফ্যামিলি যা বলবে সেটা হবে, কারণ আমার এত প্রবলেম, এত কিছু আর ভালো লাগছিল না। ইভেন ওর ব্যাপারটা মোটামুটি যখন আমি দেখে যে ফোনে কথা বলি, তখন মোটামুটি জানে। হ্যাঁ, ফ্যামিলিটা জানাজানি হয়ে গেছে। আমার বোনটা একটু প্রেশার করতেছিল আমাকে, আচ্ছা, আমার বাবা ইনডিরেক্ট ভাবে আমাকে প্রেশার করতেছিল যে কে এই ছেলেটা? হ্যাঁ, আর বোন ডিরেক্টলি করতেছিল, কেন এটা কে, তুমি স্বাভাবিক, আমাদের কেন কথা সমাজে যেটা বলতেছো? হয়, হ্যাঁ, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। আমাদের সারা রাত কথা হতো। সব নতুন রিলেশনশিপ। Even মজার বিষয় আরো ছিল, আমার ব্যালেন্স শেষ হয়ে যেত, ওর ফোনের ব্যালেন্স শেষ হতো, ধারের ব্যালেন্স শেষ হতো, তারপর কথা শেষ হতো। আচ্ছা, বা এরকম হতো যে কথা বলতে বলতে ও ঘুমিয়ে গিয়েছে, আমি যখন বুঝতে পারতাম যে ও ঘুমিয়ে গেছে, এরপর আমি ফোন রেখে ঘুমাতে যেতাম। আচ্ছা। অনেক শীতের ভিতরেও কথা বলছি মানে বারান্দায়। ওপাশ থেকে নাক ডাকের শব্দ আসলে তারপরে ফোন করবেন, তাই তো? এবং এর মজার বিষয় হচ্ছে যে এটা এই স্টেজেই না খুব মধুর লাগে, যে ওই পাশ থেকে বয়ফ্রেন্ডের নাক ডাকের শব্দ, আহা কি মধুর সাউন্ড। বাট রিয়েল লাইফ যখন হবে না, তখন মনে হয় বালিশ চাপা দিবে। যাই হোক, ওটা অন্য কেস। সো ওটা নাই বা বললাম। হ্যাঁ। এমনও সময় গেছে একদম অনেক বেশি ঠান্ডা, ফুল শীতে, আমি বারান্দায় যেয়ে কথা বলতাম, কারণ আমার সাথে তো আমার বোন ঘুমাতো। জি। বারান্দায় যেয়ে বারান্দার দরজা লাগাতাম, জানালায় শাটার লাগাতাম, এরপরে কথা বলতাম। মাঝে মাঝে এরকম সিচুয়েশন হতো, দেখতাম বোন আমার পিছনে দাঁড়ানো, তখন কি হতো, তখন ঠাস করে ফোনটা কেটে দিতাম, বলতাম এক ফ্রেন্ড ফোন দিছিল, FM শুনতেছিলাম। বিশেষ করে ভাইয়া, আমি একটা কথা বলি, আপনার FM শোনার কথা অনেক বেশি বলা হয়েছে। মানে আমার হ্যাঁ, কিবরিয়া ভাইয়ার শো শুনতেছি, জীবনের গল্প শুনতেছি, এই শো শুনতেছি। ওকে। আমার বোন বলতো তুমি এত রাতে বারিন্দায় বসে কেন শুনবা, রুমিও তো শোনা যায়। মানে আমার আগের রেডিওর অনুষ্ঠানগুলোর কথা। হ্যাঁ, তো একদিন তেমন হলো, এত ঝড় বৃষ্টি, এবং বারান্দা দিয়ে পুরো পানিটা চলে আসছে, ফুল বৃষ্টিতে ভিজে কথা বলছি। প্রেমে এই প্রতিবন্ধকতাগুলো আশীর্বাদ, আমি মনে করি। এই কারণে আশীর্বাদ যে এই প্রতিবন্ধকতাগুলো যদি না থাকতো, সম্পর্কটা কখনোই এতটা মজার হতো না, এতটা থার্স্টি হতো না। এবং এটার সাথে প্রকৃতির একটা অদ্ভুত মিল আছে। দেখবেন যে গাছের আম চুরি করা হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মজা করছি, বাট ডোন্ট ডু দিস। সেটা হচ্ছে একটা ওই চোরাই আমটা আর বাজার থেকে কিনে নিয়ে আসা আম, এটার টেস্ট কখনোই একরকম না, Difference হয়। এটা মারাত্মক রকমের ডিফারেন্ট। এবং এটাই বিষয়টা এরকম, ওইখানে ঝামেলা আছে বলেই এই সম্পর্কের মধ্যে মজাটা এত বেশি। হ্যাঁ, এমন হলো যে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছে, তখন কি করব, বোন কথা শেষ হলো, ও দেখলাম যে ঘুমিয়ে গিয়েছে অলরেডি। লাইন কেটে টেবিল ফ্যান ছেড়ে বসে রয়েছে, শীতে কাঁপতেছি, মানে ড্রেস শুকালো, তারপর বোনের পাশে গিয়ে আমি শুলাম, এরকম বিষয়। তো এখন মানে আমার মাসে থিঙ্ক আসলো এরকম যে এতদিন হয়ে গেল ওর সাথে কথা বলছি, রিলেশন করছি, কোনো গিফট দেওয়া হলো না। তো কিছু একটা অকেশন ছিল, হয়তো এপ্রিল বা কিছু একটা ছিল, পহেলা বৈশাখ ছিল, তখন
আমি কি করলাম, ওই যে আমাকে 60 টাকা করে আমাকে ভার্সিটিতে দেওয়ার জন্য যে দিত, জি। কারণ ফার্স্টে তো 100 দিত, পরে ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ ছিল, 60 টাকা করে দিত। তো আমার বাস ভাড়া টোটাল লাগতো হচ্ছে 12 টাকা, আর বাকি যে ডিস্টেন্স গুলো ছিল হাঁটার, মানে রিক্সা দিয়ে যেতে তো আমি ওগুলো সব হেঁটে যেতাম, হেঁটে আসতাম। মানে ইট ওয়াজ ইউর প্ল্যান, লং টাইম ধরে প্ল্যান করতে হয়েছে যে গিফট দিতে হবে, হ্যাঁ, কিন্তু এই এবং টাকাগুলো তাও জমা করবো। এত দূরে গিফট ওটা পাঠাবো কেউ যেটা জানে নাকি আজকে ফার্স্ট জানতেছে? জানি, জানে, ওকে। ওটা জানা হয়েছে অনেক পরে। আচ্ছা, তো গল্পটা শুনি আমরা। তো তারপর? তখন কি করতাম, ওগুলো জমায় যে অনেকগুলো গিফট একবারে কিনবো, কিনে তারপরে পাঠাবো, কুরিয়ার করতে হবে আমার। তো যখন ওকে আমি সারেন বলি তোমার বাড়িটা কোথায়, ও আমাকে ফার্স্টে বলে কি কুমিল্লা, আমার বাড়ি ক্যান্টনমেন্টে। Okay. এখন আমি তো তাহলে ওই অ্যাড্রেসেই পাঠিয়ে দিতাম। তো এখন আমার মানে আরো সন্দেহ জাগলো, আমি ক্যান্টনমেন্টে হলে তো তাহলে এরকম তো না, এতদিন শুনি না, আজকে জিজ্ঞেস করলাম তখন শুনতেছি ক্যান্টনমেন্টে। তা আমি আরো জোরে করা শুরু করলাম, গ্রামের নাম কি, বাড়ির নাম কি, বলে গ্রামে কি আবার হোল্ডিং থাকে নাকি, হোল্ডিং তো জেরা করার পরে বললো, তা আমি বললাম যে তোমরা তাহলে কুরিয়ার করো কোত্থেকে, তোমাদের চিঠি টিঠি আসে না? বলে আসে কোম্পানিগঞ্জ। ওই কোম্পানিগঞ্জ ওটা শুনলাম, ওই অ্যাড্রেসে পাঠালাম। পাঠানোর পরে ওরা, আমি তখন বলিনি, Surprise দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা। ওই কুরিয়ার লোকেরা ওকে ফোন দিছে যে আপনার গিফট এসে নিয়ে যান। ও তো টোটালি শকড, গিফট কিসের কি? তখন আমাকে বলে নাই কিছু, কোম্পানিগঞ্জ যায়, ওর বাসা থেকে কোম্পানিগঞ্জের দূরত্ব আছে মোটামুটি 1-1.5 ঘন্টা রাস্তা। সেখান থেকে যে নিয়ে এসে আমি বলি গিফটগুলো কি দিয়েছিলাম ফার্স্টে, একটা টি শার্ট, একটা মগ, আরেকটা হচ্ছে আমার নিজের লেখা ডায়েরি দিয়েছিলাম। ওকে। সেইতে ও তারপরে ওই টি শার্টটা পরে আমাকে পিক দিল, যে আমি বললাম যে আমি আসলে তোমার সাইজ তো জানি না, তো চোখের আন্দাজে যতটুকু বুঝলাম ওই সাইজই তো কিনে পাঠালাম, এখন কি কেমন হয়েছে আমি তো বলতে পারতেছি না। যখন ড্রেস পরে পিকটা পাঠালো আমি তো অবাক, এরকম ফিট কিভাবে হয়, একদম কারেক্ট, কোনো হেরফের ছিল না। বাট ও কিভাবে আমাকে সারপ্রাইজ করতো, ও না বলে ঢাকা চলে আসতো। একদিন তো কি হলো, আমার ফার্স্ট মার্চ হচ্ছে আমার বার্থডে, তো সেই বার্থডের দিন ও আমাকে না বলে ঢাকা চলে আসছে, এবং সে আমাকে অন দ্য স্পট ফলো করতেছে। তাই আমি বলি তুমি আমাকে এত কিছু জিজ্ঞেস করতেছে কেন, আমি কখন বের হব, কোন বাসে উঠবো, কোন রোড দিয়ে যাব? পরে বলে আজব, আমি কি জিজ্ঞেস করতে পারি না? এই কথা বলে আমার সাথে সে রেগে রেগে ফোন রেখে দিছে। ওকে। তা আমি একদম হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালাম, সেখানে একটা হচ্ছে পেট্রোল পাম্প ছিল। সেখানে এসে সে আমাকে হাত ধরলো পাশ থেকে এসে, আমি তো এক চিৎকার দিছি, বলি এ কে আমার, কারণ অন্য লোক হাত ধরছে আমি ভাবছি। ওকে। তাকায় দেখি ও, আমি তো চুপ হয়ে গেছি, আমি আর কিচ্ছু বলিনি। ওই দিন সারাদিন ওর সাথে ঘোরা হয়েছে, ধানমন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে, বার্থডে সারপ্রাইজ দেওয়া হয়েছে, ড্রেস দিছে। এখন ড্রেস যে দিছে সেটা আমি বাসায় যেয়ে কি বলবো, রাইট। সেটা আমি পরে বের করিনি, ব্যাগেই রাখছি। 2 মাস পরে বের করছি যে আমি এটা কিনছি, আমার পয়সা পছন্দ জমিয়ে। হয়েছে। হ্যাঁ, পয়সা জমিয়ে কিনেছি। এই ছোট ছোট ব্যাপারগুলো আমাদের আগাতে লাগলো, আর অন্যদিকে হচ্ছে বাসার প্রবলেমগুলো বাড়তেছিল। রাইট। ব্যাপারটা হচ্ছে এরকম যে ফোন নিয়ে যাওয়া হয়তো আমি খুব উৎপাত করি, তা আমার বাবা বলে যে ওর পড়াশোনা হবে না, ও খুব বাজে হয়ে গেছে, ঠিক আছে। তো আমিও খুব স্ল্যাং ভাষা ইউজ করি। হাত তোলার জায়গাটা ছিলাম আমরা, তারপর কি হলো? এটা 2015 শেষের দিকের ঘটনা। জন্মানোর সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। তো তখন আমি আর কি হয় ওই সময়টা আমি আর কিছু বলতে পারি না। এরপর যখন আমার বোন দেখি উঠে, আমার বোন মুখে অনেকগুলো পানি ছুটছে, পরে আমার জ্ঞান আসছে, এখান দিয়ে কেটে যায়, জিনিসটা কেটে যায়। পরে আমি মানে এত আমার রাগ উঠে এবং এত খারাপ লাগে, আমি ঘরে ভাঙচুর করলাম। ভাঙচুর করে চুপচাপ বসেছিলাম ওই দিনের জন্য, এবং ওরে হচ্ছে অনেক ফোন দিলাম, কিন্তু ও ফোন ধরলো না। এত ফোন দিলাম, মার ফোন দিয়ে, ও ফোন একটুও ধরলো না। ওই দিন হচ্ছে আমাকে আমার বাবা এবং বোন কেউই বের হতে দিবে না। ব্যাপার হচ্ছে এরকম, আমার বোন কিছু বলেনি, আমার বোন বলছে ভার্সিটিতে যাও, তবে আজকে না যাও, আজকে আকাশ মেঘলা, এটা বলছে। আমার বাবা কোনো মতে বের হতে দিবে। লাস্ট মানে ওরে ফোন দিতে 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 একদম 7:45 যখন বাজে, ও তখন আমার ফোন ধরছে। ইমন ফোন ধরার পরে বলতেছে আমি তো আসতেছি। আমি বলি আসতেছো, আসো। আমার সাথে যে কি ঘটে গেল, সারা রাত তো ফোন দিলাম, বুঝলা না কিছুই।
তো আসে ও রওনা দিয়ে দিছে। আমি কি করছি, গেটটা খুলে জাস্ট মেইন ডোরের একটা করা খুলছি, অমনি আমার বাবা এসে আমার মোটামুটি হাতাপাই শুরু হয়ে গেছে যে যে বের হতে দিবে না। তা আমি কি করছি, মোটামুটি একটু জোরাজোরি একটু ধাক্কা দিয়ে আমি বের হয়ে গেছি, একবারে সোজা ব্যাগ নিয়ে দৌড়, মোট কথা কোনো দিকে তাকানো নেই, দৌড় বের হয়ে সোজা আমি সায়দাবাদ চলে গেছি, কারণ ও ওখানে আসবে, ওর বাসটা ওখানে থামবে। চলে আসছে, আসার পরে অনেক কান্নাকাটি হয়েছে। তা আমি বললাম যে, ও অনেক কান্না করছে ইমন, আমি বললাম যে দেখো আমার ফ্যামিলি এভাবে জেনে গেছে, হয়তো তোমাকে আবার ছেড়েও দিতে হইতে পারে। একে তো আমাদের এরকম ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি ফিজিক্যালি ভাবে ফিট না, এরকম প্রবলেম। তো বললো যে যত সমস্যাই হোক তুমি কি একটু কন্ট্যাক্ট করতে পারবা না, বাকি সব তো আমি ম্যানেজ করে নিব। তো ওই দিন এনি হাও আমাকে বুঝে টুঝা বাসা পাঠানোর পরে আমি আসলাম। আসার পরে আমি বাবার সাথে এরপর থেকে আর কথা বলি না। তো আমার বাবা এই মুহূর্তে টোটালি বেকার, একবারে প্রতিনিয়ত তার চলতেছিল। তো এর মাঝে একদিন তার যে মালিক সে ফোন দিল, আমার বোন আর মার সাথে কথা বলল যে দেখেন নুরুজ্জামান সাহেব তো এরকম হিসাব দিতে পারছে না কোনো, এই ব্যাপার তার কাছে আমি অলমোস্ট 8 লাখ টাকা পাই। তো এখন আপনারা বলেন, সে আমাকে হিসাব দিতে পারছে না, তাকে আমি কিভাবে রাখি? আমার বোন তখন বলল যে দেখেন আঙ্কেল, সমস্যা তো সবারই আছে, তা আপনিও তো একটু বুঝেন, আমার বাবাকে কাজে নেন, উনি এইখান থেকে আর্ন করে আপনার টাকাগুলো দিয়ে দিবে। আপনি যে বেতনটা দিতেন আমার বাবাকে, ওই বেতনটা দিয়েন না, আপনি রেখে দিন, বাট আমার বাবাকে কাজে নিয়েন। তখন 1-2 মাস পরে, 1 মাস অলমোস্ট 1 মাস পরে আবার একটু একটু আড়তে যাওয়া শুরু করলো, একটু একটু গেল, এবং আর্নিং হয়তো খুব বেশি ছিল না, হয়তো তার স্যালারি 10-12 হাজার করতো, 2,000 তাকে হাতে দিলে 10,000 উনি রেখে দিত, যে আস্তে আস্তে ওনারটা শোধ হবে। একদিন আবার জানতে পারলাম 2016-তে, আমার বোন তো ওই জায়গাতেই জব করতেছে, 2016-তে আবারও হঠাৎ করে আব্বু ঘরে বসা, কেন যাচ্ছে না, আবার কি সমস্যা হলো? তখন ওনার যে মানে বলে যে সাহেব যেটা বলে স্যার, উনি প্রায় আমাদের বাসার কাছে চলে এসেছে। আর আমরা যে বাসায় থাকতাম সেটা হচ্ছে ওই ওনার আব্বুর যে বস, আব্বুর মামির বাড়ি, মানে বসের মামির বাড়িতে থাকতাম আমরা, সেটা জানতাম না, পরবর্তীতে জানতে পারছি যে আমরা ওই বাড়িতেই শিফটিং হয়ে ওই বাড়িতে আসছি। এরপরে উনি আয়েশা বলল যে এখন যদি আমি বলি তুমি কি করছো বাড়িওয়ালাকে, তোমাদেরকে এই বাসায় থাকতে দিবে? ফার্স্ট হ্যারাসমেন্ট শুরু হলো যে বাসায় থাকতে দেওয়া হবে না আমাদের। তো এখন কিভাবে টাকা পয়সার বন্দোবস্ত করবা করো। সে অলরেডি এই 2 মাসে আবারও 3 লক্ষ টাকা হেরফের করে ফেলছে। ও ওই আরতে জয়েন করার পরে? হ্যাঁ, সে এ পর্যন্ত জানা গেল যে আমার অসুস্থের কথা বলে, যে আমার ছোট মেয়ে হসপিটালে অ্যাডমিট, ট্রিটমেন্ট হচ্ছে না, ক্লোজ হয়ে যাচ্ছে, মেডিসিন নিতে পারতেছি না, কিছু টাকা আমাকে দেন। কি এগুলো করতো বললো। সেই টাকাগুলো দিয়ে? এত এত টাকা নিয়ে সে কি করতো? তখন পর্যন্ত কি কিছু জানতে পেরেছেন? আদৌ না, Okay. কিছুই জানা সম্ভব, মানে সে জাস্ট অ্যান্সারই দিত এটা যে আমি যা ইনভেস্ট করছি আমার জায়গাতে ইনভেস্ট করছি। যদি হ্যাঁ এরকম হতো যে আমাদের গ্রামের বাড়িতে একটা ঘর দিছে, তাও আমি বলতে পারতাম যে স্যাটিসফাইড। But you don't find any kinds of property? নো, Okay. মানে আমাদের কোনো প্রপার্টি কিছু নেই, আমি বলতে পারবো না যে একটা স্থান আছে ঠাঁই হওয়ার। এরকম করতে করতে এই প্রবলেম বাবার মানুষজন আসতেই থাকলো, প্রতিনিয়ত সলভার হচ্ছে না। রমজান চলে আসলো, 2016 রমজান মাস, এত কষ্ট মানে সহ্য হয় না খাবার সবকিছু থেকে। তো তখন আমার বোন মিডলের দিকে হয়তো রোজার রেজিস্ট্রেশন বন্ধ হলো, আসলো, স্যালারি ট্যালারি তো পরে দিবে, আরো আসলো, আসার পরে দেখলো বাবারই অবস্থা, ও কিছু বলতেছে না, চুপ করে আছে। সবে কদরের রাতে বাবা নামাজ পড়তে গেলেন, তো হঠাৎ করে দেখি নামাজ পড়তে গেলেন হচ্ছে 8টায়, 9:30 উনি ব্যাক করে আসছে। তো কি হয়েছে, ওনাকে নাকি লোকেরা ধরে দিয়ে গেছে, উনি নাকি খুব অসুস্থ হয়ে গিয়েছিল, ওনার নাকি বমি টমি করছে মসজিদে। তা আমরা তখন প্রেশার টেশার মাপলাম, দেখলাম প্রেশার লো, সাথে সাথে 2টা ডিম খাওয়ালাম, সব করে ওনাকে রেস্টে দিলাম। আমরা 3জন নামাজ পড়ছি, খুব ভোরবেলা 6টার দিকে ঝুম বৃষ্টি, একটা গামছা নিয়ে আমার বাবা বের হচ্ছে, মা হচ্ছে ডোর লাগাবে। আর তখন করলো
লাগিয়ে দিল, বললো যে আমি একটু সমাজের হয়ে আসি, চাবি টাবিগুলা দিয়ে আসি, ক্লিয়ারেন্স করে আসি। গেল। আর আমি আবার কি করলাম, সকালবেলা উঠে আমার আন্টির বাসায় চলে গেলাম। তো আমার আপু আবার কি করেছে, স্যালারি পাওয়াতে বললো যে আব্বু এনো 4,000 টাকা, ঈদের বাজারটা করে নিয়ে এসো, আমাদের তো একটা ঈদ আছে, তুমি যাই পারো টুকিটাকি একটা করে নিয়ে এসো। আর যাতে উনি আপসেট না হয় যে আমার কাছে টাকা নাই বলে ঈদের বাজারও করতে দিচ্ছে না, বা এই ফিল্ডটা যাতে না আসে। আমার বোন ওনাকে 4,000 টাকা আর চাল ডাল যে বাকি এনেছিল সেই লোকে আরো 2,000, কত মোট 6,000 টাকা আমার বোন হাতে দিয়ে বাবাকে পাঠাইলো আড়তে। এরপরে সারা দিন গেল, দুপুরে 3টা থেকে আমার বাবাকে ফোন দিচ্ছে, ফোন ধরে না। এরপর থেকে ফোন বন্ধ আসতেছে। বন্ধ আসার পরে পরদিন সকালে আমি আন্টি বাসা থেকে মাকে যখন ফোন দিলাম, মা বলল যে তোমার বাবা তো এরকম চলে গেছে, এখন কই আছে বলতেও পারতেছি না, আল্লাহ মাফ করুক যাতে খারাপ কিছু না নিয়ে যায়। আমি বললাম যে আচ্ছা আম্মু আমি চলে আসতেছি। আমি বাসায় চলে গেলাম। এগুলো সব ইমন শুনতেছে, আমি ফোনে ওকে কন্ট্যাক্ট করে বলতেছি। তো তখন বাসায় যাওয়ার পরে ওই দিন রাত্রে ফোন খোলা পেলাম। তখন আমার বাবা ফোন ধরে বললো যে আমি অনেক দূরে আছি। আমার বোনকে বললো যে আমি একটা কাজ জোগাড় করতেছি, বলে তুমি অনেক দূরে আছো, কই আছো, আমাদেরও তো একটা ঈদের মধ্যে মানুষ সন্তানকে ফেলে এভাবে যায়, সন্তানদের ফালায় এভাবে চলে যায় মানুষ, তুমি আসবা না? বলে আমি আসবো। আমার বোন তার আরো 2,000 টাকা পাঠাইলো। কিছু তো নাই, বাসা ভাড়া যা লাগছিলাম সেটাও, সেখান থেকে আরো 2,000 টাকা দিল, যে তারপর আমার বাবা আমার ঘরে ফিরে আসুক। সে ওই 2,000 টাকা নিয়ে যেদিন ঢাকা রওনা দিল, ঈদের দ্বিতীয় দিন, সে বলল আমি বাসায় আসবো না। বলে যে বাসায় আসবে না কেন? বলে যে না, মানুষজন আমারে মেরে ফেলবে। কার এত বড় সাহস যে আমাদের সামনে থেকে তোমার মেরে ফেলবে? তুমি বাসায় আসো, যা প্রবলেম ফেস করার আমরা মিলে করব। তুমি বাসায় আসো। বলে না আমি আসবো না বাসায়, আমি আমার ওই বোনের বাসায় গেলাম। সে এক ফুপুর বাসায় গেল। যাওয়ার পরে আমাদের ফোন দিয়ে বলতেছে যে তোমরা ওই বাসা ছাড়ো, তাহলে আমি আসবো, আমাদের এটা বললো। আমার বোন তারপরও বলে যে যা, বাসা সালে যদি বাবা আসে, বাবা কাজ না করুক, ঘরে তো থাকবে, ঘরে আমার মার সাথে তো থাকবে। আমার বোন বাসায় শিফট করলো। তার আগে আমি আর একটু বলি, এর মাঝে মোটামুটি ইমনের ব্যাপারটা জানাজানি যেহেতু হয়ে গেছে, তো আমি বললাম জাম্মু আমার কিন্তু অনেক ক্লোজ ফ্রেন্ড, তোমরা যেটা ভাবতেছো বিষয়টা তা না, আমি এটা বলছি। তো তখনকার জন্য বিষয়টা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়াতে মোটামুটি ও আমাদের হেল্প করা শুরু করলো। ও যে আমাকে হেল্প করে এটা বাসায় সবাই জানো, মানে ইকোনমিক হেল্প। হ্যাঁ, ইকোনমিক হেল্প করতেছে। তো তখন আমার বাসাটা চেঞ্জ করে অনেক দূরে নেওয়া হয়ে গেল। মোটামুটি আমি প্লেসটা বলবো না, বাট আউট অফ ঢাকাই বলা যায়। বাবা কি আসলো? না, বাবা আসলো না। না, সে তার বোনের বাসায় থাকলো, এরপরে তার ভাইয়ের বাসায় থাকলো মিরপুরে, এরপরে তার নিজের বাড়িতে গেল গ্রামে, সেখানেই চললো। আমরা ওই বাসায় প্রায় 5-6 মাস হয়ে গেল কাটাচ্ছি, সে আসে না। বাবা যেখানে গেল সেখানে আপনারা যে তাকে আনতে পারলেন না? যা হয়েছে, সে আসবে না। দেখা হয়েছে কিন্তু আসবে না। কথা বলা হয়েছে, সে আসবে না। সে বলে যে আসবো, আমি কিছুদিন পরে আসবো, তোমরা বাসাটা চেঞ্জ করো, আসবো। বাসা চেঞ্জ করার পরের কথাটা বলি, সে আসছে, এসে 2 দিন ছিল। 2 দিন থাকার পরে সাথে সাথে সে আবার ভাইয়ের বাসায় চলে গেছে। তারপর একদিন জানতে পারলাম, হঠাৎ করে একদিন আমার মা এরকম বাসায় একা, আমি ভার্সিটিতে আসি যাই, আমার বোন তো জব করে ওই জায়গাতে ঢাকার বাইরে। হঠাৎ করে আমার মাকে আননোন নাম্বারে ফোন আসতেছে। আমার মা ফোন ধরে বলে যে কে? পরে আমার মারে বলে যে আপনি কি নুরুজ্জামান কি চিনেন? আমার বাবার নাম ধরে বলতেছে, বলে যে হ্যাঁ চিনি, কি হয়েছে? পরে বলে যে ওনারে যদি বাঁচাইতে চান তাহলে টাকা নিয়ে আসেন। তাকে নাকি হাইজ্যাকাররা ধরে নিয়ে যাওয়া গেছে। হ্যাঁ, টাকা দিতে হবে। তো এরকম সবার জানাজানি হলো। আমার দাদিকেও ফোন দেওয়া হচ্ছে, পিঠে পরে আমার দাদিকেও ফোন দিয়েছে। আমার দাদি নাকি 5,000 টাকা বিকাশে পাঠিয়েছে। পরে নাকি আমার বাবাকে অনেক মেরে একটা সিএনজিতে উঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার চাচার বাসার সামনে এসে নেমে। এরপরে কি হচ্ছে আমার বাবা আর বলতে পারে না। তখন আমরা আবার যাই মিরপুরে দৌড়ে, যে বাবা এবার তো আসো, দেখো তুমি এখানে থেকে তোমার অবস্থাটা কি হলো, এবার তো আমাদের কাছে আসো। তাকে নিয়ে আসলাম, খুব কষ্ট করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে মোটামুটি 10 দিন থাকলো।
একটু সুস্থ বলতে হাঁটাচলা করতে পারে, সে বললো যে আমি মিরপুরে একটা দোকান দিব, তো আমার ভাইয়ের বাসায় যাই, কাজ আছে, কথাবার্তা বলবো। সে অলরেডি একটা ব্যাগ প্যাক করেই রাখে, মানে আমাদের বাসায় থাকা যে সেটা না, সে ব্যাগ প্যাক করে রাখে, ব্যাগ থেকে ড্রেস বের করে, ব্যাগ থেকে আবার ড্রেস ভরে নিয়ে চলে গেল। এরপর থেকে সে আর আসে না, মানে একদমই আসে না, এবং 15 দিন পর পর বা 10 দিন পর পর কন্ট্যাক্ট করে। আর আমার বোনের কাছে টাকা চায়, আমাকে কিছু টাকা দিও তো, আমার চোখের সমস্যা হয়েছে, একটু টাকা দিও তো। আমার বোনও দিত, যে তারপরও তুমি বাসায় আসো। দেখি যে না, আর আসে না। তো আমার বোন 2টা ফ্যামিলি 2 জায়গায়, ওখানে নিজের খাবার খরচ, এখানে হচ্ছে আমাদের চালানো, আবার বাবাকে দিতে হচ্ছে, সম্ভব হচ্ছিল না। তো আমার বোন যেখানে জব করে ওখানে খুব চেষ্টার পরে আমাদের থাকাটা ওনাদের আয়ত্তে নিল, আমরা চলে গেলাম ওখানে। আমার বাবা ওখানেও আসে না, কোথাও আর আসবে না। সে বলে যে, আমার বোন বলে যে তাহলে তুমি একটা কাজ করো, কাজ করে কিছু শোধ করো। সে এগুলো বলে ফোন রেখে দেয়, সে কিছু করবে না। এবং প্রতিনিয়ত আমরা টর্চার হচ্ছি ওনার, মানে যে বৃন্দার আছে তাদের। এবং সে খুব ক্লিয়ারলি ভাবে ওনার ফোন নাম্বার না দিয়ে আমার বোনের এবং আমার মার ফোন নাম্বার পাওনাদারদের দিয়ে গিয়েছে। আমার বোনের এরকমও হুমকি আসছে যে আপনার জব খেয়ে ফেলবো বা আপনার ছোট বোনকে তুলে নিয়ে যাব, এগুলো হুমকি আসে। তো তখন আস্তে আস্তে আমার বোন র্যান্ডমলি বুঝতে পারে যে এই লোক আর আসবে না। ওই মুহূর্তে মানে ইমনকে আমি যখন বাসা চেঞ্জ করি তার কিছুদিন আগে আমি বাড়িতে নিয়ে যাই, যে আম্মু আমার ফ্রেন্ডটা আসুক, যেহেতু আমাদের কোনো হেল্প নেই, ছেলে মানুষ নেই, আমরা কিভাবে চেঞ্জ করব। ওইখান থেকে মানে আমার ফ্যামিলির সাথে ওর বন্ডিংটা শুরু হয়। এতদিন তো শুধু আমার সাথে ছিল, এরপরে আমার ফ্যামিলির সাথে বন্ডিং শুরু হয়। এরপর থেকে যত ঝড় তুফান আসুক, এক হিসেবে আমরা এই 4টা মানুষই একসাথে হ্যান্ডেল করতেছি এবং করে আসতেছি। রিসেন্ট কি হলো, 2000 এরকম ভাবে চললো, সে আর আসবে না টোটাল, এবং আমাদের সাথে কন্ট্যাক্টও করে না। আর তার ভাইরা বলে, তার বোনেরা বলে যে আমরা নাকি তাকে টর্চার করে বের করে দিয়েছি, এটা বলে। আর এত সব প্রবলেমের জন্য আমার আম্মুর ট্রিটমেন্ট টোটালি বন্ধ, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। ইভেন 1 বছর ধরে আমারও কোনো ট্রিটমেন্ট নেই, কারণ টাকা কোত্থেকে আসবে বলতে পারছি না। আর জুনে 2017 জুনে আমার বোনের জব চলে যায়। ওহো, আমার বোনের জব চলে যাওয়ার পরে মানে এরকম অবস্থা হয় যে খাবো কি, কোত্থেকে কি হবে, বা কে 2টা টাকা দিবে কেউ জানতো না বা কেউ বুঝতে পারতো না। তো ইমন, আমি যে ঢাকা থাকি হলে, ইমন আমার সব খরচ চালায়। হয়তো ও যদি পাশে না থাকতো, আমি ঢাকায় এসে পড়াশোনা আমার জন্য আর সম্ভব হতো না, বা ঢাকায় থেকে পড়াশোনা হয়তো আমার দ্বারা সম্ভব হতো না। তো আল্লাহর অশেষ রহমত, 15 দিনের মাথায় আমার বোন আরেকটা জব পায়। স্যালারি হয়তো খুবই কম, বাট বলে না ডাল ভাত খেয়েও চলে যাবে, এই জন্য আবার শিফট হয়ে, ওইটাও ঢাকার বাড়ি, ওখানে আমরা চলে যাই। এই আমরা 3টা মানুষ আর ইমন, এইভাবে আমরা যুদ্ধ মানে আমাদের চলতেছে। আর তো অনেক প্রবলেম তো ফেস করি। রিসেন্ট যেটা আমি বলবো, গত পরশু দিনের ঘটনা, জানতে পারলাম যে আমার বাবা যে বাড়িতে থাকতেন, গ্রামের বাড়িতে, সে ওখানে তার ভাইদের বিল্ডিং করে দিছে। তার ভাইরে টাকা দিয়েছে, বাট সে বিল্ডিং টিল্ডিং সব করে দিছে। কিন্তু গত 3 দিন ধরে নাকি উনি গায়েব, ওখান থেকেও নেই এবং ফোনে কারোর সাথে কন্ট্যাক্টও করছে না। তো জানতে পারলাম আমার চাচার 5 লক্ষ টাকা, আর আমার ফুপুর 10,000 টাকা, আরেক চাচার 50,000 টাকা, এগুলা মিসিং। আর উনিও বাসায় নেই। আমার চাচা আমার মাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া তো আপনাদের বাসায় আছে, তো ওনারে পাঠায় দেন। আমার মা বলে আমাদের কাছে যদি আসতো অনেক আগেই চলে আসতো, আমরা কেন মিথ্যা বলবো। বলে যে বেশি যদি বাড়াবাড়ি করেন তাহলে চাকরির ওখানে পুলিশ পাঠাবো, তখন বুঝবেন আমার বোনের চাকরি খেয়ে ফেলবে।
এখন আমার বোনের যদি এই কারণে চাকরি চলে যায়, আমরা তিনটা মানুষ কোথায় যেয়ে দাঁড়াবো? ফাইন, এই প্রশ্ন রেখেই আজকের এই জীবন গল্পটা শেষ হোক। ইন এ সেন্স যে এই গল্পে অনেকগুলো ঢেউ আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আসলে ঢেউ নাই, শেষের দিকে এসে এতটা ঝড় উঠেছে যে আসলে এই ঝড় আসলে কবে থামবে, কোথায় থামবে সেটা আমরা জানি না। এই গল্পটাকে দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে ওর বাবার যে না পারার জায়গাটা, এবং ওর বাবা যদি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতো, আমি বাবা মেয়েকে কখনোই মুখোমুখি করতে চাই না আমার এই অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু আমি ডেফিনেটলি শিওর যে ওর বাবারও অনেক কিছু বলার ছিল, এবং সে বলাগুলো হয়তো কখনো কখনো এই ফ্যামিলির এই তিনজন মেম্বারের দিকেও আঙ্গুল তুলতো, অবশ্যই তুলতো, ডেফিনেটলি তুলতো, আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি। আর এটা ঠিক যে এখানে এই দুজন মানুষ এখানে আছে, ইমন এবং রিয়া, তাদের মধ্যে যেই সম্পর্কটা, এই সম্পর্ক যেই জায়গায় গিয়ে রূপ নেবে বা রূপ নিচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু যে পিসফুল একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যে ট্রাইটা, সেটা নিঃসন্দেহে অসাধারণ একটি ট্রাই এবং অসাধারণ একটি কাজ যেটা ইমন করে যাচ্ছে। ইমনকে শুধু এতটুকুই বলার আছে, আজকে ও যে কথাগুলো বললো সেগুলো আপনি জানেন ব্যক্তি জীবনে। সো আপনাকে বলি আর নাই বলি, আমি বিশ্বাস করি যে আপনি কখনোই ওদের পাশ থেকে যাবেন না, হাল ছাড়বেন না, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত আমি যেটা বলবো, সন্তান হিসেবে আপনি যেগুলো বললেন রিয়া এখানে বাবার সম্পর্কে, সেটা টলারেট করা খুব মুশকিল, খুবই মুশকিল। কারণ আমি এটা মানতে পারছিলাম যে বাবা ধার করছে, সেটা ঋণ আপনাদের উপরে এসে আঙুল তুলছে, কিন্তু বাবাকে ফোন ঠিক করতে দিয়েছি, সেই ফোন বিক্রি করে দিচ্ছে সে। বাবা আমার ইউনিভার্সিটির ভর্তি হওয়ার খরচ দিতে পারতেছে না। এই লেভেল পর্যন্ত যদি টাকা নিয়ে সমস্যা হয়, এবং এই টাকাটা কোথায় যায় সেটা আপনারা কিছু জানেন না, এবং সে যেখানেই যাচ্ছে সেখানেই কাজটা করতেছে, তাহলে সামথিং ইজ মিসিং। কিছু একটা ঘটনা তার জীবনে আছে যেটা আমরা কেউ জানি না। আপনারা যেমন জানেন না, আমরা কেউ জানি না। এই টাকাগুলো, এত টাকা সে যদি সব সত্য হয়ে থাকে, তাহলে এত টাকা সে কি করেছে, এত টাকা কোথায় গেছে, কোথায় যাচ্ছে এই বয়সে এসে, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। এবং তবে অন্যায় করলে যে ধরনের পেনাল্টি তার ফ্যামিলি থেকে পাওয়া উচিত, সেটা যে সে কম পেয়েছে আমি সেটা মনে করি না। কারণ অনেক কিছু হয়তো আপনি আজকে এখানে বলেননি, সে অবশ্যই আপনাদের সাথে হ্যাপি ছিল না। এ ব্যাপারে আপনি যাই বলেন না কেন, আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এবং কেন জানি মনে হয় যে একটা মানুষ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসে, একটা মানুষের কি থাকে শেষ জীবনে, মানে সব জায়গা থেকে সে বঞ্চিত। যদি ধরে নিই যে তার কোথাও কোনো দাঁড়ানোর জায়গা নেই, তাহলে অ্যাটলিস্ট পরিবারটা থাকে, রাইট? যে তাকে কেউ চেনে না, কেউ জানে না, কিন্তু কোনো মানুষ তাকে ভালোবাসে না, কিন্তু ওই পরিবার ঘুরে ফিরে এসে একজন মানুষ দাগি আসামি হলো ওই পরিবারের কাছেই ফিরে যায়, হ্যাঁ, বউ সন্তান মা বাবার কাছে ফিরে যায়। কিন্তু একটা মানুষ কখন পরিবার কাছে যেতে চায় না, কখন পরিবারের কাছ থেকে বারবার নিজেকে এসকেপ করে। আপনার বাবা তার বাবার ভূমিকায় ছিল না, এটা নিঃসন্দেহে আমরা স্বীকার করছি, কিন্তু একটা মানুষ নিতান্তই বাধ্য হয়ে পরিবার ছেড়ে চলে যায়। সেই বাধ্য হওয়ার জায়গাটা আমরা আবিষ্কার করতে পারলাম না আজকের এই অনুষ্ঠানে। গল্পের এই জায়গাটা থেকে একটা বড় প্রশ্ন আসলে, গল্পটাকে আপনারা কিভাবে নেবেন। তবে বাবার জায়গাটা থেকে আমার কাছে কেন জানি মনে হয়, আই এম নট গিভিং ইউ অ্যাডভাইস, আমি জাস্ট আমার কাছে কিছু ফিল তৈরি হচ্ছে মনের মধ্যে, সেটা শেয়ার করছি। কারণ আমি এখানে যথেষ্ট কমেন্টস দেখতে পাচ্ছি আমার ফেসবুকে, বিভিন্ন রকমের কমেন্টস এখানে আসছেন। বাবাকে অনেকেই গালমন্দ করছেন, ও রিয়াকে নিয়ে অনেক কথা বলছেন যে আসলে ভবিষ্যৎটা কি হবে মেয়েটার। সেটা ঠিক আছে, কিন্তু এই গল্পটাকে যদি নিজের জায়গাটাতে নেই, যারা বিশেষ করে ছেলেরা শুনলেন বা যারা বাবা আছেন, তাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে দায়িত্বের জায়গাটা থেকে সরে গেলে সেখানে এক্সপেকটেশনটা জিরো হয়ে যাওয়া উচিত। এবং যে কোনো সময় আপনাকে যে কোনো অনভিপ্রেত ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে দায়িত্বটা আপনি পালন করলেন না বলেই এই সন্তানই হয়তো আপনাকে একদিন অচেনা মানুষের মতো আপনার দিকে আঙুল তুলবে। সুতরাং বাবার সম্পর্কই হোক আর মায়ের সম্পর্কই হোক, যেটাই হোক না কেন, দায়িত্বের জায়গায় কখনোই কোনো কম্প্রোমাইজ করা উচিত না। শেষ করছি